প্রিয় নার্সিং শিক্ষার্থী প্রত্যেককে বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও স্বাগতম। আমি প্রদীপ মণ্ডল, সিনিয়র স্টাফ নার্স, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাদের আজকে স্পেশাল একটি ক্লাসে বিকেলে আমি লাইভে চলে আসলাম। আপনারা একটু কমেন্টস করুন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমি এই সময়ের মধ্যে লিঙ্কটি গ্রুপে শেয়ার করি। ওকে, থ্যাংক ইউ যারা লাইভে কানেক্টেড রয়েছেন মূল্যবান সময় নষ্ট করে। আপনারা একটু ক্লাসটি শেয়ার করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, স্পেশালি যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, আপনারা নিজ নিজ প্রোফাইলে শেয়ার করেন। আর যদি শেয়ার করতে অসুবিধা হয় আপনার ফ্রেন্ডদের মেনশন করুন, তারা যেন ক্লাসটি উপভোগ করতে পারে। আজকের ক্লাসে আমরা স্পেশালি শিশু হাসপাতালের জন্য কিছু পরামর্শ সাজেশন দেওয়া হবে। আর এছাড়া আমার পেইড ব্যাচ আপনারা অনেকেই জানেন, আমার একটা পেইড ব্যাচ রয়েছে। সেই পেইড ব্যাচে চলমান, এখনো যারা অ্যাডমিশন হতে পারেন নাই, আমি জাস্ট 2 মিনিটস টাইম নেব আজকে ক্লাসের, 2 মিনিট সময় নেব, এরপরে ক্লাস ন্যারেশন করব। আপনারা জানেন আমার একটা পেইড ব্যাচ রয়েছে, সেটা অনলি নার্সিং টেকনিক্যালের উপরে ক্লাসটা নেওয়া হয়, এবং এই কোর্সটা আপনারা যদি করতে পারেন 25টা ক্লাস করতে পারবেন। আজকে 11 নম্বর ক্লাস, প্রিভিয়াস 10টা ক্লাস আপনার রেকর্ড আছে, যে কোনো টাইম আপনারা রেকর্ড ক্লাস করতে পারবেন। যারা আমার ব্যাচে রয়েছে তারা নিশ্চয়ই জানে আমার ক্লাসের কোয়ালিটি কেমন, বোঝানোর স্টাইল কেমন, মডেল টেস্টগুলো কেমন নেওয়া হয়। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন যারা ভর্তি হয়েছে। অলরেডি 140 স্টুডেন্টস আমার ব্যাচে অ্যাডমিট রয়েছে। আপনারা এখনও যারা পড়াশোনা নিয়ে সিরিয়াসনেস, তারা ভর্তি হলে আশা করি উপকৃত হবে। কোর্স ফি মাত্র 250 টাকা। আপনারা 250 টাকার বিনিময়ে নার্সিং টেকনিক্যালের ইনফরমেশন, আপনাদের যে গ্যাপ রয়েছে সেগুলো আশা করি ফুলফিল করতে পারবেন। বেশি সময় নেব না, আজকে ক্লাসটা অনেক লং টাইম ক্লাসটা হবে। আপনাদের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত ক্লাসে অংশগ্রহণ করবেন। এটি শুধু শিশু হাসপাতাল নয়, আপনাদের নার্সিং যে টেকনিক্যাল ক্লাসের পেরিটিক্সের যে টপিকসগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে 1 নম্বর ক্লাস, সেকেন্ড ক্লাস কালকে সম্ভবত হলে নিয়ে নেব। প্রথমে আমি কিছু সাজেশনস দেব আপনাদের, যারা শিশু হাসপাতালে যাদের অ্যাডমিট কার্ড আসছে তাদের কিছু সাজেশন দেওয়া হবে। আপনারা এই অনুযায়ী পড়াশোনা শুরু করবেন। সময় মাত্র 2 দিন রয়েছে আপনাদের। এই 2 দিনে জানি না আপনাদের প্রিভিয়াস কেমন প্রিপারেশন রয়েছে, সেই প্রিপারেশনের উপর নির্ভর করে আপনাদের পরীক্ষা হবে। আর পরীক্ষা আপনারা জানেন যে আপনাদের শিশু হাসপাতালে 90 মিনিট এক্সাম হবে, 90 মিনিট এক্সাম হবে, এক্সাম টাইম, এবং নেগেটিভ মার্ক রয়েছে। একটা এমসিকিউ ভুল করলে 0.125 দেখছি, অর্থাৎ আপনি যদি 4টা এমসিকিউ ভুল করেন 1 মার্ক কাটা যাবে। তা আমি আইডিয়া করতেছি 90 মিনিটে যদি এক্সাম হয়ে থাকে টু ফলস প্রশ্ন আসতে পারে। বিএমইউতে যেভাবে পরীক্ষা হয়েছিল আপনাদের টু ফলস সিস্টেমে, এবারও আমার সম্ভবত, আমার মনে টানছে আপনাদের টু ফলস টাইপের প্রশ্ন আসতে পারে। তা নার্সিং টেকনিক্যালের সাজেশনগুলো আমি দেবো। যদি 100 মার্কের প্রশ্ন হয়ে থাকে, শিশু হাসপাতালে যদি 100 মার্কের প্রশ্ন এসে থাকে, সেক্ষেত্রে আমি অনুমান করছি 90 মার্ক আপনার নার্সিং টেকনিক্যাল থেকে প্রশ্ন আসবে, আর 10 মার্ক আসতে পারে আপনার ইংলিশ এবং জিকে থেকে আসতে পারে। জিকে স্পেশালি বাংলাদেশ বিষয়গুলো থেকে আসতে পারে, এবং কম্পিউটার সায়েন্স থেকেও দিতে পারে। 10 মার্কের মধ্যে ইংলিশ এবং জিকে ওভারেজ আসতে পারে। নার্সিং টেকনিক্যাল থেকে যদি 90 মার্ক এসে থাকে, 90 মার্ক যদি নার্সিং টেকনিক্যাল এসে থাকে, এখান থেকে আপনার 60% মার্ক আপনার পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট থেকে আসতে পারে। আর 30 মার্কস আপনার নার্সিং টেকনিক্যালে নর্মাল রেঞ্জ, ভ্যালু, নার্সিং প্রসিডিউর, ফান্ডামেন্টাল অফ নার্সিং, এই সমস্ত টপিকস থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। আমরা শুরু করি। নার্সিং পেডিয়াট্রিক্স নার্সিং এর জন্য আমার যে সাজেশনটা আমি তৈরি করেছি, এখানে কিছু সাজেশন মিস্টেকস রয়েছে, সেগুলো আপনারা
এমসিকিউর মধ্যে পাবেন, ক্লাসের শেষে এমসিকিউ দেওয়া রয়েছে, যে এমসিকিউগুলো আমি সলভ করবো সেগুলো একটা এমসিকিউ একটা সাজেশন মনে করবেন। প্রথমে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এজ ওয়াইজ যেটা আছে সেটা আপনারা মুখস্থ করেন, একটু দেখেন। স্পেশালি চাইল্ডদের গ্রোথ কাকে বলে, হ্যাঁ, ডেভেলপমেন্ট কোনগুলো। গ্রোথ মানে আমাদের ফিজিক্যাল যেগুলো গ্রোথ, আর ডেভেলপ কোনগুলো আমাদের মেমোরি, বাচ্চাদের ইন্টেলিজেন্স, এগুলো ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আপনারা দেখেন। আবগার স্কোর খুব গুরুত্বপূর্ণ, আবগার স্কোর থেকে প্রশ্ন আসবেই, এটা 100% ধরে রাখেন। এখন আবগার স্কোর সম্পর্কে আপনার নলেজ কতটুকু? প্রশ্ন আসলে আবগার স্কোর কে প্রতিষ্ঠিত করেছে, ঠিক আছে, আবগার স্কোর কত সালে প্রতিষ্ঠিত, এই সমস্ত প্রশ্ন দিতে পারে। এছাড়াও আবগার স্কোরের খুঁটিনাটি বিষয়গুলো যত ডিপলি আপনারা পারেন পড়াশোনা করে যাবেন। নর্মাল ভ্যালু আবগার স্কোরের এবং কত সময়ের মধ্যে আমরা আবগার স্কোর অ্যাসেসমেন্ট করে থাকি। নিউনেটাল জন্ডিস খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউনেটাল জন্ডিস আপনারা জানেন টু টাইপস নিউনেটাল জন্ডিস, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। প্যাথোলজিক্যাল জন্ডিস খুবই ডেঞ্জারাস, যেটা বাচ্চার জন্য ভয়ঙ্কর। ফিজিওলজিক্যাল জন্ডিস আপনার মোটামুটি ভালো হয়েছে। ক্যাঙ্গারু মাদার কেয়ার, এটাও ইম্পর্টেন্স, ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দেখে যাবেন। ব্রেস্ট ফিডিং থেকে প্রশ্ন আসবে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কাকে বলে, কত সময় কতদিন ধরে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলা হয়। তারপর ক্লোস্ট্রিডিয়ামটা পড়তে পারেন, মায়ের শাল দুধ, যেটা ফার্স্ট ইমিউনাইজেশন বলা হয় বাচ্চাদের, প্রথম ভ্যাকসিন বলা হয় মায়ের শাল দুধকে, ফার্স্ট ইমিউনাইজেশন বলতে পারেন। ব্রেস্ট ফিডিং থেকে প্রশ্ন করুন। এছাড়া আপনারা লো বার্থ ওয়েট, লো বার্থের যে ক্লাসিফিকেশনসগুলো রয়েছে, লো বার্থ ওয়েট, ভেরি লো বার্থ ওয়েট, এক্সক্লেমেটেড লো বার্থ ওয়েট, সেখান থেকে প্রশ্ন আসতে পারে, আসতে পারে মানে আসবে। ফটোথেরাপি, ফটোথেরাপি খুব ইম্পর্টেন্স, ফটোথেরাপির ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ফটোথেরাপির প্রসিডিউর, ফটোথেরাপির ডিস্টেন্স কতটুকু রাখা হয়, ফটোথেরাপিতে কোন কালার ইউজ করা হয়, এইগুলো আসবে। ওআরএস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, ওআরএস এর প্রিপারেশন, হোমমেড কত আওয়ার্স রাখা যায়, প্যাকেটের ওআরএস কত সময় রাখা যায়, ওআরএস কারা খাবে, ওআরএস এর ফুল ফর্ম, ওআরএস এর প্রিপারেশন, ওআরএস এর কম্পোনেন্টস, এগুলো। ডায়রিয়ার ম্যানেজমেন্ট বুঝতে করবেন, ডায়রিয়া বানানটা দেখে যাবেন, ইংলিশ আসতে পারে। ডায়রিয়া, ডিপথেরিয়া, সিজোফ্রেনিয়া, স্নেগমোমোনোমিটার্স, এগুলো ইংলিশে বানান এসে থাকে অনেক সময়, ঠিক আছে। ডায়রিয়া কাকে বলে, ডায়রিয়া টাইপস, ডায়রিয়ার ম্যানেজমেন্ট। ডিহাইড্রেশন, এখানে ডিহাইড্রেশন সম্ভবত আমি দিই নাই। ডিহাইড্রেশনের সাইন সিমটমগুলো, ডায়রিয়া আমরা পেশেন্টের কোথায় কোথায় অ্যাসেসমেন্ট করি, এইগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। নিউমোনিয়া খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চাদের নিউমোনিয়ার সাইন সিমটমগুলো এবং নার্সিং ম্যানেজমেন্ট দেখবে। ইপিআই, ইপিআই থেকে তো বাংলাদেশের এমন কোনো চাকরি পরীক্ষা নাই যেখানে আপনার ইপিআই থেকে প্রশ্ন আসে না। এখন বিষয় হচ্ছে ইপিআই আপনি শুধু টার্মিনোলজিটা মুখস্থ করে দেবেন, এক্সপ্যান্ডেন্ট প্রোগ্রাম ইমিউনাইজেশন, কিন্তু ইপিআই সম্পর্কে আসতে পারে বাংলাদেশে সর্বপ্রথম কত সালে ইপিআই শুরু হয়েছে, যেমন 7 এপ্রিল, হুম, 7 এপ্রিল, 7 এপ্রিল 1979, 7 এপ্রিল 1979 স্বাস্থ্য দিবসের দিনে বাংলাদেশের ইপিআই শিডিউল শুরু হয়। 6টা ডিজিজের উপর শুরু হয় ফার্স্ট টাইম, পরবর্তীতে এখন 10টা ডিজিজের উপরে ইপিআই শুরু হয়। এইখান থেকে শুরু করে বাংলাদেশের যে 7 এপ্রিল 1979 সালে ইপিআই শিডিউল শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত ইপিআই এর যে এক্সচেঞ্জেস গুলো হয়েছে, কতটা ডিজিজে দেওয়া হয়, ভ্যাকসিন আর ইপিআই শিডিউলটা মুখস্থ করতে হবে, কোন রোগের বিপক্ষে কোন ভ্যাকসিন দেওয়া হয়, কোনটা লাইভ ভ্যাকসিন, কোনটা কিল্ড ভ্যাকসিন, কোনটা কম্বাইন্ড ভ্যাকসিন, এগুলো এভরিথিং আপনাদের করতে হবে। ওকে, ইপিআই খুবই গুরুত্বপূর্ণ। ইপিআই এর মধ্যে যে বিসিজির ফুল মিনিং মুখস্থ করবেন, প্যান্টাভেন, প্যান্টাভেনের যে কোন কোন ডিজিজের বিপক্ষে দেওয়া হয়, মিজেলস অ্যান্ড রুবেলা কত সময় দেওয়া হয়, কয়টা ডোজ। কোল্ড চেইন ভ্যাকসিনাইজেশন যে করি আমরা, একটা রোগীকে যে ভ্যাকসিন করি, মনে করেন এই ভ্যাকসিনটা মনে করেন আপনার ইউএসএ উৎপন্ন হয়েছে, ইউএসএ তৈরি হয়েছে, ইউএসএ থেকে আমাদের বাংলাদেশে আসছে, বাংলাদেশে যে আসলো, এই যে টেম্পারেচার মেনটেন্স যে করা হয় সেটাকে কোল্ড চেইন বলা হয়। কোল্ড চেইন তাপমাত্রা মেনটেন্স করে আমরা যে পেশেন্টসকে দিই ভ্যাকসিনটা, পেশেন্টসে দেওয়া মুক্ত পর্যন্ত আমরা যে টেম্পারেচারটা মেনটেন্স করি সেটাকে কোল্ড চেইন বলা হয়। কোল্ড চেইনটাও করেন। ভ্যাকসিনের ডোজ, রোড, ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে যারা মানে পরীক্ষার্থী রয়েছে, লাইভ ক্লাসে যারা করতেছে, এরা পরীক্ষার সময় কি বুঝতে পারবে আমার প্রত্যেকটা কথা কত গুরুত্বপূর্ণ। এর জন্য এখন 2 দিন সময় রয়েছে, ভেরি ভেরি সিরিয়াস ভাবে আপনারা পড়াশোনা করুন। ভিটামিন এ সম্পর্কে
বাংলা বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল কত বছর বয়স পর্যন্ত দেওয়া হয়, কোন ক্যাপসুলে কি কালার, কত ইউনিটস থাকে, এগুলো করতে হবে। ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড মাইক্রোবায়োলজি সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে, পেডিয়াট্রিক্সের থেকে এগুলো থেকে আসতে পারে। স্টেরিলাইজেশন আসতে পারে, স্টেরিলাইজেশনের টাইপসগুলো পড়বে। অটোক্লাভ করবেন স্টেরিলাইজেশনের মধ্যে, হট এয়ার ওভেন্স পড়বে। স্টেরিলাইজেশনের অটোক্লাভে আমরা কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করি, হট এয়ারে ওভেন্সে কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করি স্টেরিলাইজেশন করার জন্য। ডিসইনফেকশনস করবেন, ডিসইনফেকশন কাকে বলে, কি দিয়ে আমরা ডিসইনফেকশনস করে থাকি। অটোক্লাভের টাইম অ্যান্ড টেম্পারেচার, যেমন 121 ডিগ্রি সেলসিয়াস 15 মিনিট। ওকে, এভাবে মুখস্থ করবেন। হ্যান্ড ওয়াশিং এর স্টেপ, হ্যান্ড ওয়াশিং এর পারপাস, ইন্ডিকেশনস, এগুলো নজোকোমিয়াল ইনফেকশনস কাকে বলে, কত আওয়ার্সের মধ্যে ইনফেকশন হলে নজোকোমিয়াল ইনফেকশনস বলা হয়, কয়েকটি নজোকোমিয়াল ইনফেকশনস এর নাম, সোর্স, যেমন নার্সেস, ডক্টরস, পেশেন্টস পার্টি, এই সোর্সেসগুলো মুখস্থ করতে হবে। কি কি মাইক্রো প্যাথোজেন, মাইক্রো অর্গানিজম দ্বারা নজোকোমিয়াল ইনফেকশনস হয়, এইভাবে মুখস্থ করবেন। পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, আমরা যে যে কোনো আইসোলেশন বা আমাদের পার্সোনাল আমাদের যে প্রোটেকশনের জন্য যে ইকুইপমেন্টগুলো ইউজ করি, সেগুলোর নাম মুখস্থ করতে পারে, বলতে পারে যে কোনটার পর কোনটা আমরা ওপেন করব, বা কোন ডিজিজের জন্য কোন পিপিএ ইউজ করবো। এটা বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি সময় থাকে পড়েন, না থাকলে পড়ার প্রয়োজন নেই। ইমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, এই টপিকসগুলো সব কাকে বলে, সব থেকে প্রশ্ন আসবে 100%। আমি যেটা মনে করতেছি সব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, শখের টাইপসগুলো এবং ম্যানেজমেন্টগুলো। সিপিআর থেকেও প্রশ্ন আসবে। সিপিআর এর ফুল ফর্ম, সিপিআর এর রেশিও, রেশিও কত, 30:2, 30:2, সার্কেল কয়টা, 5 সার্কেল, ঠিক আছে। সিপিআর থেকে পড়লে প্রেডিক্টসদের সিপিআর কত, প্রেডিক্টসের সিপিআর রেশিও 30:2। শুধু ডিপ, আমাদের যে ডিপটা করে বাচ্চাদের ডিপটা একটু কম হবে। ওকে, আর এখানে বিএলএসটা পড়বেন, বিএলএসটা যদি সময় থাকে পড়েন, এসিএলএসটা পড়েন। যারা আমার পেইড ব্যাচে ক্লাস করছেন তারা আপনারা ওই ক্লাসটা দেওয়া রয়েছে, রেকর্ড ক্লাস করে নিন। যে টপিক্সের নাম দেওয়া আছে এএমআই অথবা সিপিআর নামে এক্সট্রা টপিক্সে দেওয়া আছে, সম্ভবত 5 নম্বর ক্লাসে আপনাদের সিপিআর সম্পর্কে ক্লাস দেওয়া রয়েছে, রেকর্ড ক্লাসটা আপনারা দেখে নিন। অক্সিজেন থেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। আমাদের ইয়ারে অক্সিজেনের মাত্রা কত এবং বাচ্চাদের কত লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া হয়, সে মাস্কের নাম কি, বা 1 থেকে 5 লিটার পর্যন্ত কিসে দিতে পারি, বাচ্চাদের অক্সিজেন স্যাচুরেশন, নর্মাল রেঞ্জ, এগুলো। এয়ারওয়ে ম্যানেজমেন্টটাও আপনাদের সিপিআর যে ক্লাসটা নেওয়া হয়েছে, সিপিআর ক্লাসে এবিসিডি ম্যানেজমেন্ট, এয়ারওয়ে বলতে কি বোঝায়, এয়ারওয়ে আমরা ম্যানেজমেন্ট কিভাবে করবো, এটাও আপনাদের রেকর্ড ক্লাসে রয়েছে, আপনারা একটু দেখে নিন। বার্নসের রুল অফ 9, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুল অফ 9 অর্থাৎ পার্সেন্টেজ, আমরা 100% বলে থাকি, রুল অফ 9 প্রশ্ন দিয়ে দেবে কোনটাতে কত পার্সেন্ট বলা হয়, এটা আপনাদের মুখস্থ করে দেবে। আপনারা একটু কমেন্টস করেন, যেগুলো উত্তর জানেন সেগুলো একটু কমেন্টস করলে যারা জানে না তাদের উপকার হবে। আর যারা এখনো শেয়ার করেন নাই, যদি মনে পাওয়া হয় একটু শেয়ার করেন। ফ্লুইড রিসাসিটেশন একটা সূত্র রয়েছে, 4-2-1, অর্থাৎ 4-1 স্টাইলে আমরা ফ্লুইড পেশেন্টদের দিয়ে থাকি। এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমি ব্যক্তিগত মনে করছি সূত্রটা হচ্ছে 4-1। 4-1 মানে বলা হচ্ছে আপনার একটা ওজন যদি একটা বাচ্চার ওজন যদি 12 কেজি হয়, 12 কেজি হয়, তাহলে ফ্লুইডস কতটুকু দিতে হবে। 4-1 মানে 4 হচ্ছে 4 কেজি, সরি 4 ml, 4 ml কেজি, এটা হচ্ছে ফার্স্ট 10 কেজি, ফার্স্ট 10 কেজি 4 ml করে, সেকেন্ড 10 কেজি 2 ml করে, অর্থাৎ যদি 12 কেজি হয় তাহলে প্রথম 10 কেজি কত করে, 4 ml করে পাবে, 4 ml করে পাবে, 40 ml। আর পরে কত হচ্ছে 2, পরে কয় কেজি আছে, 12 কেজি বলে 2 ml, 2 × 2, 4, অর্থাৎ 44 ml পার আওয়ারে ফ্লুইডস দেওয়া হয়। সূত্র হচ্ছে 4-2 ml, 4-2 ml। যদি বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিও তৈরি করা রয়েছে আমার আইডিতে, আপনারা 4-2-1 লিখলে আপনারা পাবেন, এই ভিডিও দেওয়া রয়েছে যে আমাদের বডি ওয়েট অনুযায়ী কত এমএল ফ্লুইডস দেওয়া হয়, একটা সূত্র আছে 4-2-1 সূত্রটা। ফার্মাকোলজি থেকেও প্রশ্ন আসবে, কমন একটা প্রশ্ন এসে থাকে যে বাচ্চাদের যে ড্রাগস দিয়ে থাকি সেটা কিসের উপর ভিত্তি করে, ওয়েটের উপর, বাচ্চাদের ওজনের উপর ভিত্তি করে আমরা
কি দিয়ে থাকি, মেডিসিন প্রয়োগ করে থাকি। ড্রাগ ক্যালকুলেশনে আজকে শেখানো হবে আইভি ড্রাগস রেট এবং ফ্লুইডস ক্যালকুলেশন এবং ড্রাগ ক্যালকুলেশন দুইটা শেখানো হবে। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এবার লাইসেন্স পরীক্ষা এসেছে যে আইডি ইন্টারডার্মালে কোন ওষুধ প্রয়োগ করা হয়, আইডিতে কি কি দেওয়া হয়, বিসিজি দেওয়া হয়, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে। ইন্টারডার্মালে কি কি ভ্যাকসিন দেওয়া হয়, বিসিজি, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, এগুলো আমরা ইউজ করে থাকি। দুইটাই সঠিক উত্তর, কিন্তু বিসিজি হচ্ছে শুধুমাত্র আইডিতে দেওয়া হয়, কিন্তু অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন অনেক সময় আইডিতেও দেওয়া হয়, অনেক সময় আইএমএও দেওয়া হয়। ওকে, দূর ওই ঝর্ণা প্রশ্ন করছে, আবার বুঝান। আমরা যে যে বডিতে যে ফ্লুইডস দিই 4-to-1, 4-to-1, এই সূত্র, মনে করেন আপনার ওয়েট 55 কেজি, 55 কেজি, এই পেশেন্টের কতটুকু ফ্লুইডস প্রয়োজন, ফ্লুইডস কতটুকু প্রয়োজন 55 কেজি। প্রথম সূত্র হচ্ছে 4 ml দেব ফার্স্ট 10 কেজি, 2 ml দেব সেকেন্ড 10 কেজি, আর 1 ml দেব লাস্ট ওয়েট, ওকে। তাহলে যদি 55 হয়ে থাকে একটা পেশেন্টের ওয়েট, প্রথম 10 কেজি, 10 × 4 কত, 40 ml, সেকেন্ড 2 ml, 2 সরি এখান থেকে 10 × 2, 20 ml, ওকে। তাহলে কত গেল, 10 + 10, 20 শেষ আছে কত, 55 থেকে 20 মাইনাস করলে কত থাকে, 35, 35 × 1, 35 ml, তাহলে কত হচ্ছে, 0.05, 4 আর 2 6, 6 আর 3 9, অর্থাৎ 95 ml পার আওয়ারে একটা পেশেন্টকে ফ্লুইডস দিতে হয়। 24 আওয়ার্স চাইলে 24 দিয়ে গুণ দিতে হবে। এটা হচ্ছে 4-to-1। এই ক্যালকুলেশনে আমরা পেশেন্টসকে আমরা কি করে থাকি, ফ্লুইডস দিয়ে থাকি। যেহেতু পেডিয়াট্রিক্স এখানে শিশু হাসপাতালে চাকরি, এখানে বাচ্চাদের ওয়েট দিয়ে দিলেও বলতে পারে একটা বাচ্চার ওয়েট 15 কেজি, 15 কেজি, 15 কেজি ওজন, আপনি কতটুকু ফ্লুইডস দেবেন, সেটা সূত্র হচ্ছে 4-to-1, 4-to-1, তাহলে 4 × 10, 40 ml, তাহলে 15 থেকে 10 কেজি বাদ দিলে থাকে 5 কেজি, তাহলে 2 × 5, 5 × 10, 40 আর 10 50 ml আওয়ারলি আমরা ফ্লুইডস দেবো এই পেশেন্টসকে। আশা করি ঝর্ণা বুঝতে পেরেছেন। 4-to-1, এটা কি সাজেশনটা কমপ্লিট করছি। ফার্মাকোলজি ড্রাগসের ক্যালকুলেশন এবং ফ্লুইডস ক্যালকুলেশন, ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন রুটসগুলো, অ্যান্টিবায়োটিক্সের নাম কিছু মুখস্থ করবেন, সাইড ইফেক্ট মুখস্থ করবেন, হাই রিস্ক ইনসুলিনের ব্যবহার এবং হেপারিনের, ড্রাগ টক্সিসিটি এবং প্যারাসিটামল সম্পর্কে পড়েন, এবং অ্যান্টিডট খুব গুরুত্বপূর্ণ, 3 স্টার, হ্যাঁ, যেমন ভিটামিন হ্যাপারিন, ইনজেকশন হ্যাপারিনের অ্যান্টিডটস কি, মরফিনের অ্যান্টিডটস কি, ওপিসি পয়জনিং অ্যান্টিডটস কি, এইগুলো পরীক্ষাতে আসবে। অ্যান্টিডটসগুলো 5-6টা মুখস্থ করেছেন। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আমি 4টা টপিক সিলেক্ট করছি। আমাদের স্পেশালি কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে প্রশ্ন না দিলে হবেই না, যেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের ওভারঅল সিস্টেমের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের হার্টের ব্লাড সার্কুলেশনটা, হার্টের ভালভসের নাম, কিছু হার্টসের ডিজিজ, স্পেশালি পেডিয়াট্রিক্সদের মানে আপনার কনজেনিটাল হার্ট ডিজিজ, এই টপিকসগুলোর নাম এবং সেগুলোর কেন হয় যদি পারেন একটু দেখে যে। রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি আপনারা আমার ব্যাচে যারা রয়েছেন, কার্ডিওভাস্কুলার সিস্টেম আপনাদের দেওয়া রয়েছে, সেই ক্লাসটা রেকর্ড ক্লাস সময় পেলে টেনে টেনে একটু দেখে নিন। কার্ডিওভাস্কুলার সিস্টেমে টোটাল ক্লাস দেওয়া আছে 4টা, রেসপিরেটরি সিস্টেমের ক্লাস দেওয়া আছে 2টা। রেসপিরেটরি সিস্টেমের যে টপিকসগুলো আমি শিখেছি আশা করি ওখান থেকে আসবে। স্পেশালি সার্ফেক্টেন্স শেখানো হয়েছিল, সার্ফেক্টেন্স কি, সার্ফেক্টেন্স কোন সময় তৈরি হয়, সার্ফেক্টেন্সের ফাংশনস কি, সার্ফেক্টেন্স কি টাইপস, বিষয় এগুলো আসবে। নার্ভাস সিস্টেমেরও ক্লাস রয়েছে, রেকর্ড ক্লাস, নার্ভাস সিস্টেমটাও দেখে যাবেন। নার্ভাস সিস্টেম স্পেশালি ক্রেনিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ সংখ্যাগুলো, এবং ক্রেনিয়াল নার্ভের যদি ফাংশন, নাম্বার এবং সেন্সরি, মোটর এবং বিক্সড, এই যদি পারেন। মানবী খুব সুন্দর সুন্দর কমেন্টস করছে, থ্যাংক ইউ মানবী সরকার। আর সকলে সিনথিয়া বিনি রিমিও কমেন্টস করছে, স্মৃতিও কমেন্টস করছে, যারা কমেন্টস করছে তাদেরকে মেরি মেনি থ্যাঙ্কস। নার্ভাস সিস্টেমটাও ক্লাসটা রেকর্ড ক্লাসটা একটু দেখে যান যদি সময় সুযোগ থাকে। ইউরিনারি সিস্টেম বা নেফ্রোলজি সিস্টেমটা একটু দেখেন। হরমোন এন্ডোক্রাইন সিস্টেমটা লাস্ট নেওয়া হয়েছে 3 স্টার।
এখানে 4টা সিস্টেমের মধ্যে যাদের টাইম নাই তাদের আরো শর্ট করে দিতে পারে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, সবগুলো ইম্পর্টেন্ট, বাদ দেওয়া যাবে না। কিডনি, আপনার নেফ্রোলজি থেকে আপনাদের প্রশ্ন আসবে যে বাচ্চাদের ইউরিন প্রডিউস কত হয়, 2 ml, 2 ml কেজি পার আওয়ার। অর্থাৎ একটা বেবির ওজন যদি আপনার কত বলবো, 12 কেজি বলি, 12 কেজিতে একটা বাচ্চার ওজন হয়ে থাকে, সে কতটুকু ইউরিন পাস করবে ডেইলি, যদি 2 ml হয়ে থাকে, 2 × 12, 12 × 2 কত, 24, 24 ml হচ্ছে আওয়ারলি, তাহলে 24 ঘন্টায় দিন হচ্ছে, তাহলে আবার 24, 4×4 = 16, 4×2 = 8, 9, 4×2 = 8, 2×4, অর্থাৎ 6, 8, 9, 17, 5, 576 ml নর্মাল সূত্র অনুযায়ী বাচ্চারা ইউরিন পাস করে। এটা এইভাবে, এত কঠিন আসবে না, ক্যালকুলেশন দিবে না, আপনাদের পরীক্ষা আসতে পারে এটা, যে 2 ml কেজি পার আওয়ার পেডিট্রিক্সদের বাচ্চাদের ইউরিন প্রডিউস, আর মেলদের সম্ভবত 0.5 থেকে 1 ml পার কেজি। অর্থাৎ আপনার ওয়েট যদি 70 কেজি হয়ে থাকে, অর্থাৎ আপনি পার আওয়ারে 70 ml ইউরিন প্রডিউস করবেন। তাহলে দিনে 24 ঘন্টায় কত হচ্ছে, 70 × 24, 4 0, 4 7 28, 2 0, 7 2 14, ওই তো ঠিকই আসছে, 8 6 1, 8 1600 বা 1800। ঠিক আছে, এইভাবে আপনারা মুখস্থ করবেন। ফান্ডামেন্টাল অফ নার্সিং, নার্সিং প্রসেস, নার্সিং প্রসেস ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, স্পেশালি নার্সিং অ্যাসেসমেন্ট, নার্সিং অ্যাসেসমেন্ট থেকে প্রশ্ন আসবে, নার্সিং অ্যাসেসমেন্ট থেকে প্রশ্ন আসবে যে অ্যাসেসমেন্টে কি, নার্সিং অ্যাসেসমেন্টের টেকনিক কয়টা, মানে টেকনিক কয়টা, 4টা টেকনিক, নার্সিং অ্যাসেসমেন্টের টেকনিক কয়টা, 4টা। ইন্সপেকশন, হ্যাঁ, আইপিপি বলা হয়, আইপিপিএ অ্যাসেসমেন্টের পার্টের মধ্যে আসছে। নার্সিং প্রসেস হচ্ছে 4টা, 4টার মধ্যে ফার্স্ট অ্যাসেসমেন্ট হচ্ছে নার্সিং, ফার্স্ট স্টেপ হচ্ছে নার্সিং অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের মধ্যে কি আছে, টেকনিক কয়টা, 4টা, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অস্কালটেশন। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্টের সময় ইন্সপেকশনের পরে আমরা অস্কালটেশনে চলে যাব, এরপরে পারকাশন, পালপেশন করব। অ্যাসেসমেন্টের মধ্যে আরো আছে যে সাবজেক্টিভ ডাটা এবং অবজেক্টিভ ডাটা, সাবজেক্টিভ ডাটা এবং অবজেক্টিভস ডাটা। সাবজেক্টিভ ডাটা কোনগুলো এবং অবজেক্টিভস ডাটা কোনগুলো, এখানেও প্রশ্ন আসে। সাবজেক্টিভ ডাটা এবং অবজেক্টিভ ডাটা একজন যদি পারেন এক্সাম্পল দেন তো, কোনটা সাবজেক্টিভস ডাটা, কোনটা অবজেক্টিভস ডাটা। আমি সাধারণত যেভাবে শেখাই স্টুডেন্টদের, একটা সেন্টেন্স লিখে, সহজ সেন্টেন্স, ক্লাস 1-এর সেন্টেন্স, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। যদি একটা সেন্টেন্স হয়, এখানে সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হি, আর গোজ টু স্কুল, টু স্কুল হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। তাহলে পেশেন্টস, পেশেন্টস কামস ইন ইমার্জেন্সি, ইয়ার, পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে, পেশেন্ট অলওয়েজ সাবজেক্ট, পেশেন্ট সবসময় সাবজেক্ট হবে। সে, তাকে নিয়ে হসপিটাল তৈরি, পেশেন্টের জন্য নার্স তৈরি, পেশেন্টের জন্যই ডক্টরস, পেশেন্টের জন্য ইনস্ট্রুমেন্ট, পেশেন্টের জন্যই সব কিছু। সো পেশেন্ট অলওয়েজ সাবজেক্ট অ্যান্ড অ্যানাদার থিঙ্কিং ইজ অলওয়েজ অবজেক্টিভস। পেশেন্ট যদি সাবজেক্ট সবসময় হয়ে থাকে, পেশেন্ট যে চিপ কমপ্লেন্টসগুলো বলবে, পেশেন্ট যে সমস্যাগুলো আপনাকে সে বলবে, সেগুলো সাবজেক্টিভ ডাটা। অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টিভ ডাটা কোনগুলো বলতে পারে, সাবজেক্ট, সাবজেক্টিভ ডাটা আপনারা এগুলো এগুলো বলতে পারেন। সাবজেক্টিভ ডাটা, পেশেন্ট বলছে চেস্ট পেন, পেশেন্ট বলছে চেস্ট পেন, পেশেন্ট বলতেছে ফিভার, পেশেন্ট বলতেছে আপনার ভমিটিং, এইগুলো হচ্ছে সাবজেক্টিভ ডাটা। ওকে, এখন অবজেক্টিভ ডাটা কোনগুলো, আপনি অ্যাসেস করলেন, পেশেন্টকে কি অ্যাসেস করে পাইলেন, ভাইটাল সাইন পাইলেন, ভাইটাল সাইন হচ্ছে টেম্পারেচার, রেসপিরেশন রেট, SpO2, এভরিথিং অবজেক্টিভ ডাটা। আরও কি অবজেক্টিভ ডাটা, আপনি রেকর্ড পাইলেন, কি রেকর্ড পাইছেন, পেশেন্টের ফাইল পাইছেন, ফাইলে কি পাইছেন, তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এগুলো অবজেক্টিভস ডাটা। অর্থাৎ সাবজেক্ট রোগী যেটা বলে সাবজেক্টিভস, আমি যেটা পাবো সেটা অবজেক্টিভস ডাটা। নার্সিং অ্যাসেসমেন্টের খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে যে নার্সিং অ্যাসেসমেন্টের ফার্স্ট স্টেপ কি, নার্সিং ডায়াগনোসিসের ক্রাইটেরিয়া কি, নার্সিং প্ল্যানিং এর কাজ কি, যে 4টা অ্যাসেসমেন্ট, নার্সিং অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এবং ইভালুয়েশন, এই যে 5টা স্টেপ, 5টাই সম্পর্কে মুখস্থ করবেন। ইনফেকশনস কন্ট্রোল, স্পেশালি স্টেরিলাইজেশন বলা হয়েছে, ডিসইনফেকশন এটা ডবল করে চলে আসছে। ভাইটাল সায়েন্স, এখান থেকে 100% আপনাদের কোশ্চেন আসবে, 100% কোশ্চেন আসবে ভাইটাল সায়েন্স থেকে। ভাইটাল সায়েন্স স্পেশালি নিউবর্ন বা ইনফ্যান্ট, নিউবর্ন বা ইনফ্যান্টদের পালস, টেম্পারেচার,
রেসপিরেশন রেট, এই তিনটা স্পেশালি মুখস্থ করে যাবেন। একজন কেউ কমেন্টস করলে একটু বলেন তো, রেসপিরেশন রেট কত পেশেন্টসদের, নিউবর্ন বেবি 30 থেকে 60 হচ্ছে রেসপিরেশন রেট। ওকে, টেম্পারেচার, পালস রেট কত, পালস এবং রেসপিরেশন রেট, সিরাম বিলিরুবিন, এই সমস্ত নর্মালগুলো মুখস্থ করে যাবেন। পেশেন্টস পজিশন যদি পারেন দেখেন, না পারলে আর সময় নেয় বেশি। ফার্স্ট এড যদি পারেন একটু দেখে যান, ইমার্জেন্সি কেয়ারগুলো দেখে যান। অক্সিজেন থেরাপি আবার ডবল চলে আসছে এখানে, অক্সিজেন থেরাপি আসবেই। আইভি ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন এটা ডবল চলে আসছে। মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে, ডায়াবেটিস থেকে প্রশ্ন আসতে পারে, হাইপারটেনশন থেকে আসবে, শক অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, বার্ন ম্যানেজমেন্ট, ফ্লুইড ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, আমাদের সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো নর্মাল রেঞ্জ মুখস্থ করবেন। ওকে, আমাদের যে সোডিয়াম, এরপর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো নর্মাল রেঞ্জ কত, সোডিয়ামের নর্মাল রেঞ্জ কত 135 থেকে 145, পটাশিয়াম 3.5 থেকে 5.0, ক্লোরাইড 98 টু 102, ক্যালসিয়াম কত 9 থেকে 11। এইভাবে প্রত্যেক নর্মাল রেঞ্জ মুখস্থ করবেন। এবং আপনারা কি করবেন না, বেড়ে গেলে কি বলে, কমে গেলে কি বলে, এগুলো একটু মুখস্থ করবেন, কোন সোর্স থেকে পেয়ে থাকি, কি দিয়ে থাকি। অবস্ট্রাকটিক্স অ্যান্ড গাইনোকোলজি, এখান থেকে প্রশ্ন আসবে। নর্মাল ডেলিভারি তিনটা স্টেজ এখান থেকে আসতে পারে। প্রেগনেন্সি কমপ্লিকেশন, স্পেশালি অ্যাক্লেমশিয়া, প্রি অ্যাক্লেমশিয়া, এনিমিয়া, প্রোলং লেবার, প্লাসেন্টা প্রিভিয়া, এই টাইপস প্রশ্নগুলো সময় থাকলে দেখেছেন। অ্যাক্লেমশিয়ার ম্যানেজমেন্ট, কোন ড্রাগস ইউজ করা হয়, পোস্টপার্টাম হ্যামোরেজের টাইপস, কজ, তারপর ম্যানেজমেন্ট, অ্যান্টিনেটাল কেয়ার কয়টা ডাব্লিউএইচসি অনুযায়ী, সেগুলো মুখস্থ করে যাবেন, খুব গুরুত্বপূর্ণ। নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স করে যান যদি সময় হাতে থাকে। সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ পারলে পড়ে যাবেন। এবং জেনারেল নলেজ থেকে বাংলাদেশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, গত 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলে আশা করি জেনারেল নলেজ আপনারা মোটামুটি পেয়ে যাবেন। আরও সব থেকে বেশি ইম্পর্টেন্স প্রশ্ন, নর্মাল ব্লাড প্রেশার, পালস, রেসপিরেশন রেট, হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ, ইউরিন আউটপুটের অ্যাডাল্ট এবং চাইল্ডদের ইনজেকশন সাইট, আইএম ইনজেকশনের কমন সাইট কোনটা, আইভির কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, সাবকিউটেনাস কোন কোন এরিয়াতে দেওয়া হয়, কোন কোন মেডিসিন সাবকিউটেনাসে দেওয়া হয়, বাচ্চাদের আইএম ইনজেকশন কোথায় দেওয়া হয়, গ্লাসগো কমা স্কেল, স্পেশালি অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ডদের, কনভেনশন এমজি এবং এমএল এর মধ্যে পার্থক্য, এগুলো প্রশ্নে আসতে পারে। এখন আমরা ক্লাস শুরু করি, সরাসরি ক্লাসে চলে আসবো। আধা ঘন্টা আপনাদের সাজেশন দেওয়া হলো, আর নেক্সট 1 ঘন্টা আপনাদের সাথে আমরা চেষ্টা করবো আজকের ক্লাসের পেডিয়াট্রিক্স কিছু টপিকস নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে আইভি ফ্লো রেট বা ইনফিউশন রেট কিভাবে বের করবো। এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, 1000 ml নর্মাল স্যালাইন আমাদের কত সময় দিতে হবে, 8 ঘন্টা দিতে হবে। এবং যে আমরা ইউজ করছি আইভি সেটটা, সেটা জিটিটিএল মানে ড্রপস, 15 ড্রপস ইউজ করা হয়। প্রশ্ন করা হয়েছে আপনি প্রত্যেক মিনিটে কত ড্রপসের ফ্লুইডস দেবেন। খুবই সিম্পল একটা সহজ সহজ আমরা প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে, ফ্লোরেট, প্রশ্ন করছে ফ্লোরেট বের করতে হবে। এর জন্য আমাকে এই টোটাল ফ্লুইডসকে ফ্লোরেটে রূপান্তর করবো। টোটাল ফ্লুইডস কত, 1000 ml। খুবই সহজ, 1000 ml হচ্ছে টোটাল ফ্লুইডস, 1000 ml, 1000 ml হচ্ছে টোটাল ফ্লুইডস। টাইম কত দেওয়া রয়েছে, আমাকে কত সময় দিতে বলছে, টাইম দেওয়া রয়েছে আপনার 8 আওয়ার্স, 8 আওয়ার্স। আর প্রশ্ন করছে কি আপনার কত ড্রপস দেবেন, যে কোনো ম্যাথমেটিক্সের এএনসি হচ্ছে 4টা, অ্যান্টিনেটাল কেয়ার ভিজিট হচ্ছে 4টা ডাব্লিউএইচ অনুযায়ী। প্রশ্ন হচ্ছে এইভাবে প্রশ্নটা শর্টলি বের করে ফেলবেন যে টোটাল ফ্লুইডস চাইছে কত, 1000 ml, ঘন্টা দিয়েছে 4 ঘন্টা, এবং প্রশ্ন হচ্ছে কত ড্রপস। প্রশ্ন যেটা চাই সেটা আমাকে ড্রপস বের করতে হবে। এবং এই ড্রপসটা কি প্রশ্ন করছে, পার মিনিটে। আরেকটা প্রশ্ন করছে পার মিনিটে, দুইটা প্রশ্ন করেছে যে প্রত্যেক মিনিটে কত ড্রপস দেবে। এটার জন্য তাহলে এমএল তো আর দিতে পারি না, এমএল কে আমরা কি করব, ড্রপসে রূপান্তর করবো। তাহলে আমরা জানি যে 1 ml সমান কত ড্রপস, 15 ড্রপস। এই যে দিয়েও দিচ্ছে প্রশ্নে যে আপনি যে ইউজিং অ্যাট দ্য 15 GTTml মানে 15 ড্রপস, আপনি যে ইনফিউশন সেটটা ব্যবহার করবেন সেটা 15 ড্রপস হয়। তাহলে 1 ml সমান 15 ড্রপস হলে 1000 ml সমান কত ড্রপস হবে, সে ছোটবেলাকার ঐকিক নিয়ম, 1000 ml সমান সমান 15 × 1000। তাহলে কত হচ্ছে, 15,000 ড্রপস। আমরা ড্রপস পেয়ে গেছি,
15,000 ড্রপস পেয়ে গেছে। টাইম আমাদের বলছে পার মিনিটে দিতে বলছে, টাইম কত দেওয়া আছে, 8 ঘন্টা দেওয়া আছে। আমরা এটাও জানি 1 ঘন্টা সমান কত, 1 আওয়ার সমান 60 মিনিট। কত ঘন্টা, 8 ঘন্টা, 8 আওয়ার্স। 60 × 8, ছয়ষ্টে 48, 480 মিনিট। খুবই সিম্পল বিষয়। টোটাল ড্রপস পেয়েছি আমরা 15,000, টাইম পাইছি 480 মিনিট। এখন এটা ভাগ করে যে রেজাল্ট আসবে সেটাই সঠিক উত্তর। ভাগটা একটু কষ্ট করে করলে হয়ে যাবে। ওকে, খুব সিম্পল। আমি এটা এত সময় আপনাদের এটা আমি মনে রাখার জন্য করছি, কিন্তু আমি সূত্র তৈরি করে রাখছি। এখানে ফ্লো রেট বের করার নিয়ম এখানে দেওয়া রয়েছে। টোটাল ফ্লুইডস হচ্ছে 1000 ml, টোটাল টাইম হচ্ছে 8 ঘন্টা। এই 8 ঘন্টাকে মিনিটে রূপান্তর করছি, 8 × 60, 480 মিনিট। ড্রপ ফ্যাক্টরস দেওয়া আছে কত, 15 দেওয়া রয়েছে। তাহলে সূত্র হচ্ছে টোটাল ভলিউমকে ড্রপ ফ্যাক্টরে নিয়ে আসবো। টোটাল ভলিউম মানে 1000, 15 ড্রপসে 15,000 করে ফেলছি। সময় ছিল কত, 8 ঘন্টা। 8 ঘন্টাতে 480 মিনিট বের করছি, 480 মিনিট। 15,000কে 480 দিয়ে ভাগ করছে 31.25, অর্থাৎ এর এই রেঞ্জের কাছাকাছি কোনো অ্যান্সার থাকলে, যদি 31 থাকে 31 উত্তর হবে, যদি 30-32 থাকে তাহলে 32 অ্যান্সার হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো বিষয় নাই, সিম্পল একটা বিষয়। এমএল এবং এমজি এই দুটো ডিফারেন্স যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুবই সহজ। এমএল মানে মিলিলিটার, এমএল মানে মিলিলিটার, অ্যান্ড এমজি মানে মিলিগ্রাম। দুইটা মেজারমেন্টের বিষয় দুই রকম। মেয়েরা যেহেতু নার্সিং স্টুডেন্ট ম্যাক্সিমাম ফিমেল, সেক্ষেত্রে আপনারা যদি গজ কাপড় কিনতে চান, গজ কাপড় কিনলে সেটা মেজারমেন্ট কি দিয়ে করে, একটা টেপ রয়েছে, সেটা মিটারে মেজারমেন্ট করা হয়। মিটারে মেজারমেন্ট করে কত মিটার আপনি কাপড়টা কিনছেন, অর্থাৎ মেজারমেন্টের স্কেল পরিবর্তন হচ্ছে। আমাদের নার্সিং এ ক্যালকুলেশনে এমএল এবং এমজির দুটা ইউনিট দুই রকম। এমএল করার কিসের, লিকুইড, লিকুইডের মেজারমেন্ট করে এমএল। এমজি কি করে, সলিড, সলিড বিষয়ে কোনো মেজারমেন্ট করতে। আপনি যেমন চিনি কিনতে গেলেন, সুগার কিনতে গেলেন, হ্যাঁ, সুগার নিলেন যে 250 গ্রাম সুগার দেন, এমজি গ্রাম দিয়েছে। এখানে আমরা কয়েকটা সূত্র মুখস্থ করবো, যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। এই আমরা ছোটবেলায় মুখস্থ করছিলাম যে কিলোমিটার, হ্যাঁ, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, হ্যাঁ, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার। এইভাবে আমরা ছোটবেলায় মুখস্থ করে রেখেছিলাম। এই ক্ষেত্রে আপনারা যদি ভুলে যান, এখন একটা সূত্র হয়েছে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। একটা সূত্র মুখস্থ করতে পারেন, আর একটা মুখস্থ করুন 1 মিলিগ্রাম সমান সমান 1000 মাইক্রোগ্রাম। যদি ছোটবেলায় গুলো ভুলে যান, এই দুইটা মুখস্থ করেন। কি মুখস্থ করব, 1 গ্রাম, সেফটি একজন 1 গ্রাম ইউজ করা হয়, 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম এমজি, এবং 1 mg সমান সমান 1000 মাইক্রোগ্রাম। দুইটা মুখস্থ করলে আপাতত এই স্টেপটা পার হয়ে যাবে। অর্থাৎ এমএল হচ্ছে পরিমাণ। মনে করেন আমি যেটা উদাহরণ দিই সবসময়, এই যে একটা চায়ের কাপ, সুন্দর আঁকানো হয় নাই, এটাতে মনে করেন 20 ml কি রয়েছে, ওয়াটার রয়েছে। দেখ আমাকে 20 ml একটা চা দিয়েছেন, চার মধ্যে আপনি কি কি দিয়েছেন, সুগার দিয়েছেন, সুগার দিয়েছেন আপনি যে 1 চামচ, 1 চামচে 5 mg আছে। আপনি কি দিচ্ছেন, ট্রি দিচ্ছেন, এর মধ্যে 1 চামচ, এখানেও আছে 10 mg। তাহলে এর মধ্যে কি রয়েছে, 1 কাপ চার মধ্যে সলিড পদার্থ, সুগার রয়েছে 5 mg এবং ট্রি রয়েছে 10 mg। এই দুইটা বিষয় রয়েছে এর মধ্যে, এটাই বিষয়। আমরা নেক্সট স্টেপ গেলে আস্তে আস্তে বুঝতে পারবো যে এমএল মিলিলিটার মেজারমেন্ট করে। এটা একটা ভলিউম, ইউনিট অফ ভলিউম, কার ভলিউম, লিকুইড পদার্থের ভলিউম। ওকে, এগুলোর আবার ক্যালকুলেশন রয়েছে, যে 1 লিটার সমান সমান 1000 ml। হ্যাঁ, এটা একটু মুখস্থ করেন। এমজির মেজারমেন্ট, এমজি হচ্ছে মিলিগ্রাম, এটা ইউনিট হচ্ছে ওয়েটের মেজারমেন্ট করা হয়। তো কতটুকু ওজনের মেজারমেন্ট রয়েছে, যদি উদাহরণ দিয়ে বোঝানো হয়, আপনাদের এখানে দেওয়া হবে যে সাপোজ এখানে বলা হচ্ছে যে তুমি একটা কাশির সিরাপের বোতল বের করছো, খুলছো, মুখ খুলছো, খোলার পরে সেখানে কত নিয়েছো, 5 ml নিয়েছো। 1 চামচে কত থাকে, 5 ml। এই যে একটা চামচ যদি আঁকায়, এখানে 1 চামচে 5 ml রয়েছে। এই 5 ml সলিউশনে কি রয়েছে, হুইচ কন্টেন্ট, এখানে কি রয়েছে, 250 mg মেডিসিন রয়েছে। 5 ml রয়েছে 250 mg কোনো ড্রাগস রয়েছে।
এটাই হচ্ছে বিষয়। ওকে, তাহলে 5 ml দ্বারা প্রকাশ করছে ভলিউম, মানে আপনি কতটুকু ওষুধ নিয়েছেন। আর 250 mg দ্বারা বোঝানো হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়েট অ্যাক্টিভ ড্রাগ, অর্থাৎ আপনি যে মেডিসিনটা বাচ্চাকে খাওয়াচ্ছেন এর মধ্যে প্যারাসিটামল রয়েছে, এর মধ্যে ডাইজিপাম রয়েছে, এর মধ্যে কি বলবো কিটোরোলাক্স রয়েছে, সেই অ্যামাউন্টসটা হচ্ছে এমজি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরো সুন্দর ভাবে দেওয়া আছে এমএল টেল, মানে এমএল বলতেছে হাউ মাস লিকুইড, আপনি কতটুকু লিকুইড নিচ্ছেন। এমজি আপনাকে বলতেছে হাউ মাস ড্রাগ, কতটুকু মেডিসিন রয়েছে বা কতটুকু ড্রাগস রয়েছে আপনার এই সলিউশনের মধ্যে, সেটাই মেজারমেন্ট করা হচ্ছে। আমরা সাধারণত মেডিসিন দিলে মিনোজোলাম একটা ইনজেকশন দিয়ে আপনাদের শেখানো হচ্ছে। এই মিনোজোলাম অ্যাম্পোলটাতে কি বলছে 3 ml, এখানে লেখা আছে 3 ml, অর্থাৎ এই অ্যাম্পোলটা ভাঙলে 3 ml আমরা ইনজেকশন পাবো। কি পাবো? মিডোজোলাম। কি পাবো? মিডোজোলাম নামক একটা ড্রাগস। সেই মিডোজোলাম কতটুকু রয়েছে? 15 মিলিগ্রাম। কত রয়েছে? 15 মিলিগ্রাম। 15 মিলিগ্রাম। এই দুটো ডিফারেন্স যদি আপনারা বুঝতে পারেন, ড্রাগ ক্যালকুলেশন একদম সিম্পল, খুবই সিম্পল। সেটা এই যে ড্রাগ ক্যালকুলেশন প্রশ্ন করা হচ্ছে। 1 নম্বর কোশ্চেন, ডক্টরস অর্ডার দিয়েছে আপনাকে 250 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম প্যারাসিটামল আপনাকে ড্রাগস অর্ডার দিয়েছে। এখন প্রশ্ন করছে ইউ হ্যাভ 1 গ্রাম 100 ml অ্যাভেলেবল, আপনার যে নাপা ইনজেকশনটা সেই ইনজেকশনটা আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে 1 গ্রাম ইনজেকশন, সেটাতে 100 ml এর মধ্যে আছে। আপনি কতটুকু দিবেন? আপনি কতটুকু দিবেন? একটা সূত্র রয়েছে ডি বাই এইচ ইন্টু কিউ, ডি বাই এইচ ইন্টু কিউ। খুবই সহজ একটা সূত্রে যে অঙ্কে আসুক না কেন আমরা ক্যালকুলেশন করে করবো। তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে দুইটা পদ্ধতিতে। এখানে হেয়ার্স কি দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে 1 গ্রাম দেওয়া রয়েছে। প্রশ্ন করছে মিলিগ্রাম, এই জন্য মিলিগ্রামে নিয়ে যাই। 1 গ্রাম সমান কত গ্রাম? 1000 মিলিগ্রাম। 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, আমরা মিলিগ্রামে পেয়ে গেছি। আর এম এল আছে কত? এম এল আছে 100 ml, 100 ml। সূত্র কি? ডিতে ডক্টরস অর্ডার, ডক্টরস অর্ডার। এইচ হচ্ছে হ্যান্ড ইন অ্যাভেলেবল, কিউ হচ্ছে কোয়ান্টিটি। ডক্টরস অর্ডার কত করছে? 250, 250। এই মেডিসিনটা হ্যান্ড ইন অ্যাভেলেবল কত? 1 গ্রাম আছে, আমি কিন্তু এখানে 1 গ্রাম বসাতে পারতাম, 1 গ্রাম বসালে কষ্ট হয়ে যাবে। তো আমি মিলিগ্রাম উপরে লিখতেছি, 250 মিলিগ্রাম লিখতেছি, নিচে আমাকে মিলিগ্রামে রূপান্তর করতে হবে। তাহলে 1 গ্রাম সমান কত? 1000 মিলিগ্রাম, 1000 mg ইন্টু আপনার কত এখানে 100 ml হ্যান্ড কোয়ান্টিটি, মানে এই 1000 মিলিগ্রাম কততে থাকে? 100 ml থাকে। 100 কাটাকাটি করলে শূন্য শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, দুইটা শূন্য কাটছে, আর একটা শূন্য আছে, এই শূন্য কাটলে এই শূন্য চলে যাচ্ছে। অ্যান্সার কত থাকছে? 25 ml, 25 ml। ওকে, অ্যান্সার হচ্ছে 25 ml। এটা সিম্পল বেসিক, 25 ml। থ্যাংক ইউ ভেরি মাচ। আরফিন আমিন রুহি আমার ব্যাচের গত মানে রিভিশন ক্লাসে বা সুপার মডেল টেস্টের ফার্স্ট গার্ল। তা আপনাকে কনগ্রাচুলেশন জানানো হয় নাই, আমি এই কোশ্চেন নিয়ে একটা লাইভ সেকশন করবো, সেই সময় আপনাকে স্বাগতম জানানো হবে। রেজাল্টে আপনি ফার্স্ট হয়েছেন, এটা এই পরীক্ষাতে প্রথম সুপার মডেল টেস্টে আপনি ফার্স্ট হয়েছেন, এর জন্য খুবই ভালো। ভবিষ্যৎ শুভকামনা করি আপনাকে। আপনি প্রথম আবার উত্তর দিয়েছেন, খুব ভালো লাগলো, অন্যরা কিন্তু উত্তর দিতে পারে নাই। আমি অ্যান্সার বের করতে আপনি উত্তর বের দিয়েছেন, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ আরফিন। এখন যদি প্রশ্নটা আরো ক্রিটিক্যালি দিয়ে দেয়, প্রশ্নটা দিয়ে দিল যে একটা পেশেন্টস এর ওয়েট হচ্ছে আপনার 15 কেজি। প্রশ্নটা এভাবে দিয়ে দিল পেশেন্টের ওজন হচ্ছে 15 কেজি, পেশেন্টস এর পার এম এল এ, পার কেজিতে, পার কেজিতে, পার কেজিতে 5 mg প্যারাসিটামল পাবে। কি প্রশ্ন করছে? একটা পেশেন্টসের ওজন হচ্ছে 15 কেজি, পার কেজিতে 500 মিলিগ্রাম পিসি মানে প্যারাসিটামল পাবে। অ্যাভেলেবল রয়েছে 1 গ্রাম 100 ml। প্রশ্ন করা হয়েছে হাউ মাস, হাউ মাস, হাউ মাস ml, মানে আপনি কতটুকু দেবেন। এই প্রশ্নটা দেখি কে সলভ করতে পারে। যে সলভ করতে পারবে আমি বুঝবো যে সে ম্যাথমেটিক্সে খুবই ভালো। প্রশ্ন করা হয়েছে যে একটা পেশেন্টস ওজন হচ্ছে 15 কেজি, সে ইনজেকশন প্যারাসিটামল পাবে, ইনজেকশন পিসি পাবে পার কেজিতে 5 mg, পার কেজিতে 5 mg। পেশেন্টসের ওজন হচ্ছে 15 কেজি, পার কেজিতে 5 mg করে প্যারাসিটামল পাবে। হ্যাঁ, অ্যাভেলেবল রয়েছে 1 গ্রাম 100 ml, কতটুকু পাবে? খুবই সিম্পল। তাহলে আমরা এখানে বের করতে হবে। গত প্রশ্নে আমরা
50 mg বের করে দিয়েছিল, 250 mg বের করে দিয়েছে, বের করে দেওয়া নাই, ওজন দিয়ে দিয়েছে। পেশেন্টসের ওজন কত? পেশেন্টসের ওজন হচ্ছে 15 কেজি। 15 কেজি পার কেজিতে কত পাবে? 5 mg পার কেজিতে কত পাবে? 5 mg। তাহলে 5 আর 15 গুণ করি, 1 কেজিতে যদি 5 পাই, 15 কেজি কত হবে? 5 5 25, 5 5 25, 5 একে 5 আর 2 7, 7 75 mg। 75 mg প্যারাসিটামল পাবে। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে ডি বাই এস ইন্টু কিউ। ডি বাই এস ইন্টু কিউ। ডক্টরস অর্ডার কত? 75 mg। 75/1000 ইন্টু 100। 0 0 0 0 থাকছে কত? 75/10। 75, 7 থেকে 7, 7 10 70, 5.0, 5 10 50, অর্থাৎ 7.5 ml। অ্যান্সার হবে 7.5 ml। দেখি কে অ্যান্সার দিতে পারে। না, হয় নাই। 750 ml না, 750 ml না, 7.5 ml, 7.5 ml, 75 ml না, 7.5 ml। 7 দেখেন 10 আছে তো। প্রশ্ন করা হচ্ছে আপনাকে, আবারও এখানে দেখায় কি প্রশ্ন করা হচ্ছে। রোজিনা জান্নাত, থ্যাংক ইউ। এই কুইজে রোজিনা জান্নাত প্রশ্ন করছে। প্রশ্ন করা হচ্ছে আপনাকে, বাচ্চার ওয়েট হচ্ছে 15 কেজি, পার কেজিতে কত দিতে হবে? পার কেজিতে দিতে হবে 5 কেজি, 5 mg। বের করলে কত? 5 5 25, 75 mg দেওয়া লাগবে টোটাল। তাহলে সূত্র কি? ডি বাই এইচ ইন্টু কিউ। ডিতে কি? ডক্টরস অর্ডার হচ্ছে 75 mg, হ্যান্ড ইন অ্যাভেলেবল 1000, কোয়ান্টিটি হচ্ছে 100। 0 0 দুইটা শূন্য যদি কাটি, থাকছে 75/10। 75কে ভাগ করলে 7 10 70, 5 0.5, 5 10 50, অর্থাৎ 7.5 ml। 7.5 ml। মৌসুমী, সিনথিয়া, আফরিন, হারিয়ে যাওয়া গল্প, মারজানা আক্তার, স্মৃতি, রোজিনা, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। মেনি মেনি থ্যাঙ্কস। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা প্রিভিয়াস যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা অলরেডি সলভ করছি, ক্রিটিক্যাল কোশ্চেন দিয়েছি, সেটা একটু আপনাদের শেয়ার করি। সেটা সেই আগের অঙ্কটা, যে 250 মিলিগ্রাম দিতে বলছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে প্রশ্নে কোনো সময় পার কেজি দেওয়া থাকবে, আপনাকে ক্যালকুলেশন ডক্টরস অর্ডারটা বের করতে হবে। সরাসরি ডক্টরস অর্ডার যদি না দেওয়া থাকে, সেটা বের করতে হবে। এটা 1 নম্বর সলিউশনটা ছিল, যে 250 মিলিগ্রাম সরাসরি অর্ডার ছিল, 1000 মিলিগ্রাম হ্যান্ড ইন অ্যাভেলেবল, কোয়ান্টিটি ছিল 100। ডি বাই এস ইন্টু কিউ, 250 মিলিগ্রাম, হ্যান্ড ইন অ্যাভেলেবল 1 গ্রাম, 100 ml, ক্যালকুলেশন করে 25 ml আগেরটা। ওকে, নেক্সট একটা কোশ্চেন বলছে যে দি ডক্টরস প্রেসক্রাইব 125 অ্যামক্সিসিলিন দেওয়া হয়েছে। দি ট্যাবলেট, দি লেভেল সে, মানে দি লেভেল সে মানে যে লেভেলটা রয়েছে সেটাতে রয়েছে 250 mg ইন 5 ml, 250 ইন 5 ml। তাহলে কি হবে? ডক্টরস অর্ডার হ্যান্ড ইন অ্যাভেলেবল ইন্টু কোয়ান্টিটি। ডক্টরস অর্ডার কথা 125, 125, হ্যান্ড ইন অ্যাভেলেবল 250, 250, কোয়ান্টিটি 5 ml, 5 ml। 5 5 25, 5 5 25, এখানে 5 0 হচ্ছে 125/50, 125, 5 দোকানে 10, 25, এনে দশমিক নেব, শূন্য নেব। ওকে, 5 5 25, 2.5 ml, 2.5 ml আমরা দেব। যদি ট্যাবলেট দিয়ে দেয়, প্রশ্ন করছে যে আপনার একটা পেশেন্টসকে কি বলতেছে, যে আপনার 250 গ্রাম ট্যাবলেট প্যারাসিটামল, একটা ডক্টরস অর্ডার করছে ট্যাবলেট 250 mg, 1+1+1, হ্যান্ড ইন অ্যাভেলেবল হচ্ছে 500 mg। তাহলে কতটুকু দেবেন ট্যাবলেট? যদি প্রশ্ন আসে ট্যাবলেট আকারে, সেম ডি বাই এইচ ইন্টু কিউ। ডক্টরস অর্ডার 250, হ্যান্ড ইন অ্যাভেলেবল 500, কয়টা ট্যাবলেটে থাকে? 1 ট্যাবলেটে ইন্টু 1। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 250কে ভাগ করলে 0.05 5 25। ওকে, 0 0 কাটাকাটি করলেও 25/50 হয়, অর্থাৎ 0.5।
0.5 ml 5 ট্যাবলেট অর্থাৎ হাফ ট্যাবলেট খাওয়ানো হবে। এভাবে আপনারা শিখবেন। আশা করি যারা ক্যালকুলেশন করতে পারছে তারা বুঝতে পেরেছে। সময় নষ্ট না করে, এখনো অনেক রয়েছে। এখন আমরা ক্লাস শুরু করি নিউবর্ন অ্যান্ড নিউবর্ন কেয়ার্স। নিউবর্ন কাকে বলে? নিউবর্ন বলতেছে জন্মের পর থেকে 28 ডেজ পর্যন্ত নিউবর্ন বলা হয়। এনআইসিউ নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এনআইসিইউ বলা হয়। এনআইসিইউ নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, অর্থাৎ 28 দিনের মধ্যে যে বাচ্চাগুলোর বয়স সেগুলোকে নিউবর্ন বলা হয়। নিউবর্নের ক্লাসিফিকেশন বলা হচ্ছে প্রিটার্ম। প্রিটার্ম কাকে বলতেছে? যদি 34 থেকে 37-এর মধ্যে আসে সেটাকে লেট প্রিটার্ম বলছে। প্রিটার্মের ক্লাসিফিকেশন কোনগুলো? প্রিটার্মের ক্লাসিফিকেশন হচ্ছে লেট প্রিটার্ম 34 উইকস টু 37 উইকস। মডারেট প্রিটার্ম কাকে বলছে? 32 টু 34 উইকস। ভেরি প্রিটার্ম বলছে 28 সপ্তাহ থেকে 32 সপ্তাহের মধ্যে হলে, এবং এক্সক্লেমেটরি প্রিটার্ম বলছে লেস দেন 28 উইকস, অর্থাৎ 28 সপ্তাহের আগে কোনো বাচ্চা হলে সারপেকটেন্স তৈরি থাকবে না লাঞ্চে, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম পেশেন্টের হবে, সে পেশেন্টকে এনআইসিইউ দেওয়া লাগবে। খুবই ডেঞ্জারাস টপিকস এবং ইম্পর্টেন্স টপিকস। প্রিটার্মের ক্লাসিফিকেশনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ইপিআই শিডিউল। আপনি একটু চুপ করে আপনারা একটু কথা বলুন। ইপিআই শিডিউল আপনারা মুখস্থ করবেন কিভাবে আমি জানি না। যদি কারো মুখস্থ করতে অসুবিধা হয় তাহলে আপনাদের আমি এখানে এটা নিয়ে আলোচনা করব। যদি কেউ যদি বলেন যে এখানে কিভাবে প্রশ্ন আসবে, প্রশ্ন আসতে পারে যেমন যক্ষা, টিউবারক্লোসিস। এবার লাইসেন্স পরীক্ষা আসছে, কনফার্মেশন টেস্টের নাম কি? এসিএফ, অ্যাসিড ফাস্ট, কি অ্যাসিড ফাস্ট এসিপি না কি ভুলে গেলাম। টিউবারক্লোসিস কনফার্মেশন টেস্টের নাম কি? এবিসি না কি বলে গেলাম। এসিবি, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, এসিএফ না বি আছে, আমি ভুলে যাচ্ছি, যাই সরি সেটু। টিউবারক্লোসিসের কনফার্মেশন টেস্টের নাম কি? এটার প্রশ্ন আসছিল। টিউবারক্লোসিস প্রতিরোধের জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। বিসিজি ফুল মিনিংটা আছে, কতটুকু দেওয়া হয়? 0.5 ml, 0.05 ml, 0.05 ml। কয়টা ডোজ? 1 ডোজ। এটা কোন ভ্যাকসিন? লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন সারা জীবন শরীরে থেকে থাকে, এর জন্য লাইভ ভ্যাকসিন। কখন দিতে হবে? জন্মের পর পর, অর্থাৎ 45 দিনের মধ্যে, 45 দিন বা 42 দিনের মধ্যে বিসিজি ভ্যাকসিন দিতে হবে। কোথায়? লেফট আর্ম। ঠিক আছে, কোথায় দিতে হবে? আইডি, চামড়ার নিচে। অর্থাৎ এখানে বিসিজি সম্পর্কে প্রত্যেকটা লাইন এমসিকিউ আসবে। যক্ষার জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়? বিসিজি। বিসিজি ফুল মিনিং কতটুকু দেয়? 0.05 ml, ডোজ সংখ্যা 1, টাইম হচ্ছে 45 দিনের মধ্যে, জন্মের 45 দিনের মধ্যে। কোথায় দেওয়া হয়? লেফট আর্মে দেওয়া হয়। কোন অংশে দেওয়া হয়? আইডি ইন্টারডার্মালে দেওয়া হয়। এ থ্যাংক ইউ ভেরি মাচ। এএফবির ফুল মিনিং কি? অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। বাহ, থ্যাংক ইউ, আমার স্টুডেন্ট গুলো কত মেধাবী। এএফবি কনফার্মেশন টেস্টের নাম এএফবি, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। ইম্পর্টেন্স আসে। প্যান্টাভি। প্যান্টাভি কয়টা ভ্যাকসিন থেকে? 5টা। প্যান্টাভিতে পিতে পিএ ডিপথেরিয়া, ডিপিটি বলা হয়। ডিপিটি, ডিপথেরিয়া, পিতে পার্টোসিস বা হুকুম কাক বলা হয়, আর টিতে টিটানাস, ডিপিটি, ডিপিটি। ডিপিটি ভ্যাকসিন হয়েছে কম্বাইন্ড ভ্যাকসিন বলা হয়, এগুলো বল ডিপিটি, ডিপথেরিয়া, পার্টোসিস এবং টিটানাস। ওকে, এবং হ্যাপাটাইটিস বি দেওয়া হয়, হিমোফিলিয়া, ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস দেওয়া হয়। এটা 0.5 ml, 0.5 ml 3টা ডোজ। 4 সপ্তাহ পর পর দেব। বাচ্চার বয়স যে সময় 6 সপ্তাহ হবে, এরপরে 4 সপ্তাহ, 6, 10, 14, এইভাবে মুখস্থ করবেন। এটা লেফট উরু, মানে বাম পায়ে দেওয়া হয়। ঠিক আছে, আইএম দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? আইএম দেওয়া হয়। এখানে বাংলা দেওয়া রয়েছে, ইংলিশ পরীক্ষায় কিন্তু আপনাদের ইংলিশে আসবে। এখন প্রশ্ন হতে পারে যে ডিপিটি ভ্যাকসিনের নাম হচ্ছে ডিপিটি, ভ্যাকসিনের নাম হচ্ছে ডিপিটি, ভ্যাকসিনের নাম হচ্ছে ঝামেলা করে একটু করে। ভ্যাকসিনের নাম হচ্ছে ডিপিটি, ডিপিটি। এবার টিটেনাস, টিতে হচ্ছে টিটেনাস, এই যে নমস্কার, টিটেনাস। টিটেনাস বাচ্চাদের 7 বছরের নিচে কোনো আন্ডার 7 ইয়ার্স, আন্ডার 7 ইয়ার্সের মধ্যে কোনো টিটেনাস ভ্যাকসিন দেওয়া হয় না। মাননীয় সরকার আরো খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ শেয়ার করে দিচ্ছে আপনাদের, বিসিজি টিকা দেওয়া এখন স্কার হয়। থ্যাংক ইউ ভেরি মাচ মাননীয় সরকার।
তাহলে আমরা আরেকটা ইনফো দিলাম, টিটেনাস থেকে 7 বছর বাচ্চাদের কোনো টিটেনাস ভ্যাকসিন দেওয়া লাগে না। নিউমোকক্কাল নিউমোনিয়া পিসিবি বলা হয় 0.5 ml 3টা ডোজ, সেম 6, 10, 14 সপ্তাহ বাচ্চার বয়সে দেওয়া হয়, রাইট থায়ে দেওয়া হয় বাচ্চার, এটা আইএম। ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, এটা পোলিওমাইলাইটিসের কারণে হয়। পোলিও রোগটা কিসের মাধ্যমে ছড়ায়? স্টুলের মাধ্যমে ছড়ায়, বাচ্চাদের পায়খানার মাধ্যমে ছড়ায়। পোলিওমাইলাইটিসের যে কোনো অঙ্গহানি হয়, চোখের দিকে হতে পারে, হাত হতে পারে। কয় ফোঁটা দেওয়া হয়? 2 ফোঁটা দেওয়া হয়। কয়টা ডোজ? 3টা ডোজ, 4 সপ্তাহ পর পর দেওয়া হয়, 6, 10, 14। এটা ওরালে দেওয়া হয়। আইপিভি বাংলাদেশে ইউজ করা হয় কিনা আমার জানা নেই। 0.1 ml দেওয়া হয়, 8 সপ্তাহ পর পর দেওয়া হয়, 2টা ডোজ, 6 এবং 14 সপ্তাহে। এবং হাম এবং রুবেলা, এএমআর বলা হয়, এএমআর, হাম এবং রুবেলা 0.5 ml দেওয়া হয়। হাম এবং রুবেলা 9th মান্থে ফার্স্ট ডোজ দেওয়া হয় এবং 15 মান্থে সেকেন্ড ডোজ দেওয়া হয়। রাইট থায়ে দেওয়া হয়, চামড়ার নিচে। ওকে, এইভাবে আপনারা মুখস্থ করবেন, যার যত মেধা রয়েছে সে সেভাবে টেকনিক কৌশলভাবে মুখস্থ করবেন এই দিকগুলো। ওকে, টিটেনাস, মেয়েদের যে টিটেনাস দেওয়া হয় কয়টা ডোজ? 5টা ডোজ দেওয়া হয়। ফিমেলদের টিটেনাস দেওয়া হয় কয়টা? টিটেনাস 1, 2, 3, 4, 5। কখন দেওয়া হয়? যে সময় মেয়েদের অ্যাডাল্ট বলা হয় 15, টিনেজ যে সময় থাকে সে সময় ফার্স্ট ডোজ দেওয়া হয় আপনার 0.5 ml। তারপর সেকেন্ড বুস্টার ডোজ, হ্যাঁ, দুর্পাহাড়ি ঝর্ণা আবার সুন্দর প্রশ্ন করছে, থ্যাংক ইউ, উত্তর দিছে। আর 28 দিন পর দেওয়া হয় সেকেন্ড ডোজ, তারপর 6 মাস পর, 1 বছর পর, আর 1 বছর পর। ডোজের থেকে কয়টা ডোজ দেওয়া হয় এটা এমসিকিউ আসতে পারে। ইংলিশে বিসিজি, আফটার বাথ ইন্টারডার্মাল রাইট আর্মে দেওয়া হয় 6, 10, 14 সপ্তাহ, 6 উইকস পর পর ইন্টারমাসকুলারে দেওয়া হয়। এটা আপনারা অলরেডি আলোচনা করা হয়েছে, এটা একটু আপনারা মুখস্থ করে নিন। অ্যাকর্ডিং টু বাথ ওয়েট, এখান থেকে 1 মার্ক আসবেন। পরীক্ষার সময় কোনটা আসবে? লো বাথ আসবে না, লো বাথ ওয়েট সবাই জানে, 2.5 কেজির নিচে 2.5 কেজি, 2.5 কেজির নিচে লো বাথ ওয়েট বলা হয় 2.5 কেজি। কিন্তু এছাড়া যে আরো লো বাথ ওয়েট রয়েছে 3টা, সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে ভেরি লো বাথ ওয়েট 1500, মনে রাখা সহজ, 2500 পর 1000 কম থাকলে ভেরি লো বাথ ওয়েট 1500। এবার এক্সট্রিমেটলি লো বাথ ওয়েট 1000, তাহলে 1000। আর ইনক্রেডিবল ওয়েট হচ্ছে লেস দেন 700 মিলিগ্রাম। এবং নর্মাল বাচ্চার ওয়েট হচ্ছে, রেঞ্জ হচ্ছে 2500 থেকে 3.999। ওকে, এটা মুখস্থ করে নিন, খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 মার্ক আসবে পরীক্ষাতে। প্রিম্যাচুর বেবি হওয়ার কয়েকটা কারণ রয়েছে, মাল্টিপল প্রেগনেন্সি, অ্যাডোলেসেন্ট মাদার, মানে যে বাচ্চাগুলো 13 থেকে 19 বছর বয়সে বিয়ে করে বাচ্চা নেয়, তাদের প্রিম্যাচুর বাচ্চা হতে পারে। মাল্টিপল প্রেগনেন্সি থাকলে পারে, টুইন বেবি থাকলে পারে, তাদের প্রিম্যাচুর হতে পারে। প্রিটার্ম রাপচার মেমব্রেন হলে হতে পারে, প্রি অ্যাক্টিভা থাকলে হতে পারে মায়ের। প্লাসেন্টা ডিসঅর্ডার অর্থাৎ প্লাসেন্টা প্রিভিয়া বা প্লাসেন্টা কোনো অ্যাবনর্মালিটি থাকলে হতে পারে। সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি থাকলে হতে পারে। লো ইনকাম কান্ট্রিজ দেশে যে নিউট্রিশনাল প্রবলেম, যে বাচ্চা মাগুলো পোর নিউট্রিশনসে থাকে, তাদেরও এই রোগটা প্রিটার্ম বেবি হতে পারে। আরও রয়েছে ম্যাটার্নাল ম্যালনিউট্রিশন, ম্যাটার্নাল এনিমিয়া, ম্যালেরিয়া থাকলে, ইনফেকশন এইচআইভি থাকলে পারে, প্রেগনেন্সি ইনঅ্যাডিকুয়েট হাইপারটেনশন থাকলে পারে, ড্রাগ অ্যালকোহল ইউজ করে থাকলে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকলে, কনজেনিটাল ভাইরাল ইনফেকশন হলে পারে। এই সমস্ত কারণের জন্য আপনাদের লো বার্থ ওয়েট বাচ্চাদের বা প্রিম্যাচিউর বেবি হতে পারে। নিউবর্ন কেয়ার খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিউবর্ন কাকে বলে? প্রথম 28 দিনকে নিউবর্ন বলা হয়, আবারও বলা হচ্ছে। এবং কি কেয়ার নেব বাচ্চার জন্মের সময়, কি কেয়ার নেব? ক্লিন এয়ারওয়ে, মাউথ অ্যান্ড নোজ সেটা পরিষ্কার করা লাগে, এরপর ড্রাই রাখা লাগে। ড্রাই ফার্স্ট দিবেন, ড্রাই অ্যান্ড কিপ ওয়ার্ম, বাচ্চাকে যত ওয়ার্মে রাখবেন, যত শুকনো রাখবেন, বাচ্চা তত ভালো থাকবে। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থাকবে, ক্যাঙ্গারু মাদার কেয়ার্স। কোয়াড ক্লাম্পস করে ফেলতে হবে 1 থেকে 3 মিনিটের মধ্যে, 214। কট ক্ল্যাম্পের মেজারমেন্ট হচ্ছে 2 ফিঙ্গার্স, 1 ফিঙ্গার্স, 4 ফিঙ্গার্স, অর্থাৎ মনে রাখা কৌশল 214। প্লাসেন্টাতে আম্বিলাল কর্ডে কয়টা আটারি ভেন থাকে? এভিএ, আটারি ভেন, আটারি, অর্থাৎ টু আটারিস, 1 ভেন। এইভাবে মনে রাখতে হবে। আবগার স্কোর প্রথম 5 মিনিটের মধ্যে অ্যাসেসমেন্ট করে ফেলতে হবে। এসেনশিয়াল কেয়ার কি? এসেনশিয়াল কেয়ার, বাচ্চাকে প্রথম ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং করাতে হবে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা লাগবে 6 মাস। টেম্পারেচার মেনটেন করতে হবে সে রুমে 36.5 to 37.5 সেলসিয়াস। কিপ কট ক্লিন অ্যান্ড ড্রাই, কট সবসময় শুকনো রাখতে হবে, সেখানে কোনো ভেজা দেওয়া যাবে না, গরম শেক দেওয়া যাবে না, কোনো লিকুইডস দেওয়া যাবে না। কটস কাটার সময় কি কোন সলিউশন ইউজ করা হয়? হামের ক্লাস আছে, ওয়েট করেন, আছে ক্লাস, আপনাদের আশা করি ভালো লাগতেছে। ক্লাস 50% হয়েছে, আর আধা ঘন্টাতে শেষ হয়ে যাবে।
হামের টপিকস রয়েছে, যদি আপনারা আমার সঙ্গে থাকতে পারেন লাইভ ক্লাসে অবশ্যই আপনারা হামের ক্লাস পাবেন। ভ্যাকসিনেশন দেবো, বিসিজি, ওপিভি, হেপাটাইটিস, হেমোফিলিয়া বি ভ্যাকসিন আমরা দেবো। ডেঞ্জার সাইন কি, বাচ্চাদের ডেঞ্জার সাইন কি, বাচ্চাদের ডেঞ্জার সাইন কি, পোর ফিডিং, যদি ফাস্টিং রেসপিরেশন রেট যদি মোর দেন, বাহ রোজিনা একটা আরো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, 214তে বেঁধে 211তে কাটতে হবে। থ্যাংক ইউ রোজিনা। ডেঞ্জার সাইন কোনগুলো, বাচ্চাদের জান্নাত ময়না দিচ্ছে ক্লোডো অ্যাক্সিডেন্ট, থ্যাংক ইউ। সবাই তো জানে, সবাই তো পাস করবে, সেই পরীক্ষা হবে এবার, পরীক্ষা খুবই কম্পিটিশন হবে। এক মার্কের জন্য অনেকে ফেল করবে, এক মার্কের জন্য ফেল করবে, যা বুঝতেছি, যা কমেন্টস করতেছি স্টুডেন্টস সব জানে এরা। থ্যাংক ইউ ভেরি মাচ। পোর ফিডিং হলে পরে ডেঞ্জার সাইন, দিস ইজ ডেঞ্জার সাইন। বাচ্চাদের যদি রেসপিরেশন রেট যদি বেশি থাকে, ফিভার বা লো টেম্পারেচার থাকলে পারে, কনভার্সন থাকলে পারে, জন্ডিস চালে থাকলে, ল্যাথার্জি থাকলে গেলে ডেঞ্জারাস সাইন। আবগার স্কোর, আবগার স্কোরকে প্রতিষ্ঠিত করছে একজন, কমেন্টস করেন তো। আবগার যে স্কোরটা, স্কোরটা কে প্রতিষ্ঠিত করেছে এবং কত সালে, কত সালে এবং কত কে প্রতিষ্ঠিত করছে। আবগার স্কোরে কি কি দেখা হয়, এতে অ্যাক্টিভিটি দেখা হয়, 0 পয়েন্ট থাকলে পারে অ্যাবসেন্ট, 1 পয়েন্ট থাকলে পারে ফ্লেক্সিবল লিমিটস, এবং 2 থাকলে অ্যাক্টিভ দেওয়া হয়। পিতে পালস, জিতে গ্রামীণ, এতে অ্যাপারেন্স, আর এ রেসপিরেশন। এইগুলো আপনাদের মুখস্থ করতে হবে, এবং ফুল ফর্ম, এ দ্বারা কি বোঝায়, পি দ্বারা কি বোঝায়, জি দ্বারা কি বোঝায়, এ দ্বারা কি বোঝায়, আর দ্বারা কি বোঝায়। টোটাল স্কোর কত, 10। টোটাল স্কোর কত, 5 দোকানে 10। টোটাল হাই স্কোর 10, লোয়েস্ট স্কোর 3। ঠিক আছে, বা 0। এইভাবে আপনারা মুখস্থ করবেন। ভার্জিনা আবগার কিন্তু কত সালে, 1952 সালে। 1952 সাল মনে রাখার টেকনিক। 1852 সালে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, এবং 1952 সালে কি হয়েছে, ভার্নিজা আবগার কি করছে, আপনার আবগার স্কোর প্রতিষ্ঠিত করছে। 1952 সালে স্টাবলিশড হয়েছে, 1952 সালে, এটা মুখস্থ রেখে। থ্যাংক ইউ যারা কমেন্টস করতেছে, এরা এগিয়ে থাকবে। 1 থেকে 5 মিনিটের মধ্যে যে সময় আমরা আবগার স্কোর অ্যাসেসমেন্ট করব, সে সময় এই ক্লাসে রোজিনা কমেন্টস করে ফেলছে অলরেডি, 1952 সালে, থ্যাংক ইউ। প্রথম 5 মিনিটে যদি আবগার স্কোর যদি 0 থেকে 4-এর মধ্যে স্কোর পেয়ে থাকে, এটাকে অ্যাসপেক্সিয়া বলবো। 5 থেকে 7 যদি স্কোর থাকে, ডিফিকাল্ট অ্যাডাপশন বলবো, এবং 8 থেকে 10 থাকলে গুড অ্যাডাপশন বলবো। এবং 5 মিনিটের মধ্যে এগুলো এটা একটু মুখস্থ করে নিয়ে আপনারা। হ্যান্ড টু টো এক্সামিনেশন অফ নিউবর্ন, বাচ্চাদের ভাইটাল সাইন্স কত থাকে, টেম্পারেচার থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, হার্ট রেট 100 to 160 বিট পার মিনিট, রেসপিরেশন রেট 30 to 60 বিট পার মিনিট, অক্সিজেন স্যাচুরেশন 95 to 100। খুব গুরুত্বপূর্ণ, যে মনে রাখতে পারবে সে 1 মার্ক পাবে পরীক্ষার হল পর্যন্ত। এখান থেকে 1 মার্ক আসবে, 100%, 100% 1 মার্ক আসবে। বাচ্চার জন্মের সময় হেড সার্কামফারেন্স থাকে 35 সেন্টিমিটার, রেঞ্জ হচ্ছে 32 to 36 সেন্টিমিটার। ওয়েট থাকা লাগে 3 কেজি অ্যাভারেজ, নর্মাল হচ্ছে 2500 থেকে 3999 গ্রাম। লেন্থ, বাচ্চার লম্বা থাকে 50 সেন্টিমিটার জন্মের সময়, রেঞ্জ হচ্ছে 46 to 54 সেন্টিমিটার। এখান থেকেও প্রশ্ন আসবে। রোজিনা কি কার্ড আসছে, রোজিনা তো খুব সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে, মানে প্রিপারেশন রোজিনা খুব ভালো নিছে। রোজিনা জান্নাত, শিশুদের পরীক্ষা দিবেন। ডেঞ্জার সাইন নিউবর্ন, যদি টেম্পারেচার 30 ডিগ্রি, মোর দেন 30 ডিগ্রি সেলসিয়াস হলে হাইপাথার্মিয়া বলা হয়। হাইপোথার্মিয়া কাকে বলা হচ্ছে, লেস দেন 35 ডিগ্রি সেলসিয়াস। এগুলো ডেঞ্জার সাইন, বাচ্চাদের ডেঞ্জার সাইন। আমরা চাই না কোনো বাচ্চার এই সাইনে আমাদের কাছে আসুক। নিউনেটাল সাইন, যদি সিজার থাকে, পেশে যদি ল্যাথার্জি বা কমা থাকে, হাইপোটোন থাকে, রেসপিরেশন অ্যাপনিয়া মানে অ্যাবসেন্ট অফ রেসপিরেশন রেট যদি থাকে, স্পেশালি টেকিপনিয়া কাকে বলে, মোর দেন রেসপিরেশন রেট 60 বিট পার মিনিট, ইনফ্যান্ট ইজ কল্ড টেকিপনিয়া। ব্রেডিপনিয়া লেস দেন 30 বিট পার মিনিট ইজ ব্রেডিপনিয়া। এগুলো প্রশ্ন আসবে। ওকে, এখানে অ্যাবডোমিনটা কেন কিভাবে আসবে, অ্যাবডোমিনে দেখবো সিভিয়ার যদি অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে সেটা। স্কিন যদি সাইনোসিস, সাইনোসিস কাকে বলে, আপনাদের ক্লাস না হয়েছে, হ্যাঁ, ব্লুরিশ কালারেশন ইন দ্য মিউকাস মেমব্রেন ইজ কল্ড সাইনোসিস। সেন্ট্রাল সাইনোসিস এন্ড পেরিফেরাল সাইনোসিস প্রশ্ন আসে, এবং পেইলার কালার থাকলে ডেঞ্জার জোন। স্কিন যদি রেড থাকে, ব্লাড আর পাস আম্বিলিয়াল কর্ডে থাকে, ঠিক আছে, গ্লুকোজ লেভেলে হাইপোগ্লাইসেমিয়া থাকে, সেগুলো ডেঞ্জার সাইন বাচ্চার। নিউনেটাল জন্ডিস, নিউনেটাল জন্ডিস কাকে বলছে, যদি বিলিরুবিনের নরমাল রেঞ্জ যদি মোর দেন 5 বিলিরুবিন লেভেল হয়ে যায়, 5-এর উপরে যদি বিলিরুবিন লেভেল যায়, সেই সময় আমরা নিউনেটাল জন্ডিস বলবো। এবং কালার থাকবে কেমন, কালার থাকবেন কেমন, স্কিন অ্যান্ড স্ক্লার, হ্যাঁ স্ক্লেরা,
স্ক্লেরা, স্ক্লেরা কোথায়? আয়ে। স্ক্লেরা, স্কিন এবং স্ক্লেরাতে যদি বিলিরুবিন লেভেল যাবে এবং ইয়েলো কালার হবে, ইয়েলো কালার হবে, ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড স্ক্লেরা, অর্থাৎ আমাদের শরীরের স্কিন এবং চোখের স্ক্লেরাতে যদি ব্লুরিশ ইয়েলো কালার হয়ে যায় সে আমরা নিউমেটাল জন্ডিস বলবো। মোর দেন 5 বিলিরুবিন যদি বেশি হয়, 5 এর উপরে গেলে নিউমেটাল জন্ডিস বলবো। নিউমেটাল জন্ডিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস এটা অটোমেটিকলি ভালো হয়ে যায় বাচ্চার 1 মাসের 1 মান্থের মধ্যে, সেটা হয়ে থাকে জন্মের 24 ঘন্টা পর ফিজিওলজিক্যাল জন্ডিস হয়ে থাকে, 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। প্যাথোলজিক্যাল জন্ডিস মোর দেন ডেঞ্জারাস। প্যাথোলজিক্যাল জন্ডিস খুবই ভয়ঙ্কর জন্ডিস, সেটা জন্মের 24 ঘন্টার পরে হয়ে থাকে, ওই 24 ঘন্টার মধ্যে উইথিন ফার্স্ট 24 আওয়ার্স, উইথিন 24 আওয়ার্সের মধ্যে হয় প্যাথোলজিক্যাল জন্ডিস। এটা খুবই ডেঞ্জারাস, মনে রাখবেন। কি কি কারণে হয়ে থাকে? যদি লিভারটা ইম্যাচুরড যদি হয়ে থাকে, হেমোলাইসিস হয়, স্পেশালি আরএস ফ্যাক্টর, রিসার্চ ফ্যাক্টর, এক কথায় মাদারের যদি ও নেগেটিভ, অর্থাৎ আরএস নেগেটিভ, আরএস অ্যাবসেন্ট, আরবিসি, হ্যাঁ আরবিসি দেখতে এরকম, আরবিসি দেখতে এখানে এনটি ডি থাকে, এনটি ডি। যদি কোনো ব্লাড গ্রুপে যদি ডি অর্থাৎ আরএস প্রেজেন্ট থাকলে সেটাকে পজিটিভ ব্লাড গ্রুপ বলা হয়, আর অ্যাবসেন্ট থাকলে তাকে নেগেটিভ ব্লাড গ্রুপ বলা হয়। তাহলে এখানে প্যাথোফিজিওলজিটা কি হচ্ছে? মাদার, মায়ের মায়ের ব্লাড গ্রুপ কি? বি নেগেটিভ, অর্থাৎ আরএস অ্যাবসেন্ট, আরএস অ্যাবসেন্ট মানে এনটিডি নাই, এনটিডি নাই, এনটিডি অ্যাবসেন্ট, মায়ের শরীরে এনটিডি নাই। যে নিউবর্ন হলো, যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো তার ব্লাড গ্রুপ ও পজিটিভ। কি? ও পজিটিভ মানে এখানে আরএস প্রেজেন্ট, অর্থাৎ এখানে এনটিডি আছে। কি রয়েছে? এনটিডি আছে। ফার্স্ট বেবি হচ্ছে বাচ্চার পজিটিভ, মার হচ্ছে নেগেটিভ, মাকে কোনো এনটিডি দেওয়া হয় নাই, এনটিডি বাচ্চা মাদার্সকে ফার্স্ট বেবির সময় দেওয়া হয় নাই। না দেওয়ার কারণে এই যে 214 এবং 211 যেটা আমরা শিখলাম, আম্বিলাল কর্ড যে সময় আমরা কাটবো, এই যে বাচ্চার শরীরে কি আছে? এনটিডি প্রেজেন্ট আছে। এনটিডিটা এই আম্বিলাল কর্ড কাটার সময় মায়ের শরীরে ইন হবে। কোথায় ইন হবে? নিউবর্ন টু মাদার, বাচ্চা থেকে মায়ের শরীরে কি প্রেজেন্ট থাকলো? এনটিডি, এনটিডি থেকে গেল। নেক্সট নেক্সট টাইম মা যে সময় কনসেপ্ট করবে, সেই সময় যে বেবিটা হবে, সেই বেবিতে এই যে এনটিডি যে মায়ের শরীরে নাই কিন্তু এখন প্রেজেন্ট, এ কিন্তু কি করবে? যে সময় কয়টার্স করে জাইগোট সিস্টেম, তখন সেই সেলটাকে কি করবে? ধ্বংস করার চেষ্টা করবে, মিসক্যারেজ করার চেষ্টা করবে। আর যদি মিসক্যারেজ না করতে পারে কি হবে? নেক্সট টাইম এই যে আর এইচ বা এবিও ইনকমপ্লিবিলিটি হবে, আর এইচ বা এবিও ইনকমপ্লিবিলিটি হবে। ক্লিয়ার? কেন এটা বলা হচ্ছে? সেই রোগগুলা যদি জন্ম নেয় এর জন্য জন্ডিস হতে পারে, আরো অনেক হতে পারে। এর জন্য কি করতে হবে? মাদার্সকে কি করতে হবে? এন্টি ডি দিতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আশা করি বুঝতে পারছেন। ইনফেকশন, প্রিম্যাচুরিটি বা ট্রমার কারণে জন্ডিস হতে পারে। কি কি সিমটম? স্কিন থাকবে ইয়েলো, ফেস, চেস্ট, লিমগুলো ইয়েলো থাকবে, পোর ফিটিং থাকবে, লেথার্জি থাকবে এগুলো, এবং বাচ্চা খুব কান্নাকাটি করবে। মিজেলস, এখন হচ্ছে মিজেলস সম্পর্কে ক্লাস, এরপরে কুইজ থাকবে। আপনাদের মিজেলস থেকে প্রশ্ন আসবে। মিজেলস সম্পর্কে একটা গ্লান্স, মিজেলস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিজিজ। মিজেলস অর্গানিজম হচ্ছে মিজেলস ভাইরাস, এটা আরএনএ ভাইরাস থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে যে মিজেলস কোন টাইপসের ভাইরাস। মিজেলস হচ্ছে আরএনএ ভাইরাস, ভাইরাসের নামটা যদি সম্ভব হয় আপনারা মুখস্থ করে রেখেন। রিসিভার্সকে এটা মানুষের মাধ্যমে এই রোগটা হয়ে থাকে। ট্রান্সমিশন হচ্ছে ড্রপলেট, এয়ারবোন এবং কন্ট্রাক্ট, তিনটা মোডে আপনাদের এই ডিজিজটা হয়ে থাকে। ইনকিউবেশন পিরিয়ড 6 থেকে 19তম দিন, অর্থাৎ 6 to 19 days পর্যন্ত এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। কমনলি 10 ডে অ্যাভারেজ ধরা হয়, 10 থেকে 14 দিন
10 থেকে এক্সপোজার টু অনসেট অ্যান্ড ফিভার হয় 14 দিন পর্যন্ত ফিভার এবং র্যাশ থেকে থাকে। এটা কন্ট্রোল কিভাবে করা হবে? অ্যাক্টিভ ইমিউনাইজেশন এবং প্যাসিভ ইমিউনাইজেশন আপনাদের একটু শিখতে হবে। অ্যাক্টিভ ইমিউনাইজেশন কাকে বলে? অ্যাক্টিভ ইমিউনাইজেশনের মধ্যে মেমোরি সেল আছে, মেমোরি সেল রয়েছে, এবং এটা কি করে, শরীরে যাওয়ার পরে এই অ্যান্টিজেনটা কি করে, কিছুটা সময় নিয়ে অ্যান্টিবডি তৈরি করে। ওকে, অ্যাক্টিভ ইমিউনাইজেশন কি সময় নেবে, টাইম নেবে, একটু টাইম নেওয়ার পরে তার ডোজ কমপ্লিট হলে, যেমন বুস্টার ডোজ, যেমন এমআর ভ্যাকসিন, মিজেলস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন, ডোজ কয়টা? দুইটা ডোজ 9 মান্থ এবং 15 মান্থ, দুইটা ডোজ। অর্থাৎ 9 মাসে একটা ভ্যাকসিন দেওয়া হলো, 15 মাসে একটা ভ্যাকসিন দেওয়া হলো। এই দুটো ভ্যাকসিন দেওয়ার পরে সে শরীরে অ্যান্টিবডি গ্রো করে শরীরে থাকবে এবং লং টাইম থাকবে এবং মেমোরি সেল থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন। প্যাসিভ ইমিউনাইজেশন কোনটা? যদি প্যাসিভ ইমিউনাইজেশন দিয়ে উদাহরণ দেওয়া হয়, মনে করেন আপনাকে ডগ বাইটস, আপনাকে কুকুরে কামড় দিয়েছে, আপনাকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, এটা ডোজ হচ্ছে 037, এই ডোজে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, অর্থাৎ এই নির্দিষ্ট পিরিয়ড পর শরীরে অ্যান্টিজেন যাওয়ার পর অ্যান্টিবডি গ্রোথ করবে। যদি বেশি ক্ষত হয়, আমরা অ্যান্টি ইমিউনোগ্লোবিন ভ্যাকসিন দেওয়া হয়, আরআইজি, আরআইজি নামে একটা ভ্যাকসিন, র্যাবিস ইমিউনোগ্লোবিন এই নামে একটা ভ্যাকসিন দেওয়া হয়। এটা হচ্ছে প্যাসিভ ভ্যাকসিন। প্যাসিভ ভ্যাকসিনের কাজ কি? এটা এর মধ্যে ইমিউনোগ্লোবিন আছে, এর মধ্যে ইমিউনোগ্লোবিন সরাসরি দেওয়া রয়েছে। এই ইমিউনোগ্লোবিন কি করছে? সরাসরি এই ভাইরাসের বিপক্ষে কাজ করবে। প্যাসিভে সরাসরি ইমিউনোগ্লোবিন দেওয়া থাকে, সেটা তাৎক্ষণিকভাবে সেই জীবাণুর বিপক্ষে কাজ করে, সেটা হচ্ছে প্যাসিভ ভ্যাকসিন। আরও একটা উদাহরণ দিয়ে থাকি, টিটেনাস ভ্যাকসিন। টিটি ভ্যাকসিন দেওয়া হয় না, টিটেনাস, এটা কি অ্যাক্টিভ ভ্যাকসিন? অ্যাক্টিভ, টিআইজি, টিটেনাস ইমিউনোগ্লোবিন, এটা কি ভ্যাকসিন? প্যাসিভ ভ্যাকসিন। অর্থাৎ যদি সামান্য ক্ষত হয়, টিটি ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়, বেশি ক্ষত হলে টিআইজি দেওয়া হয়, অর্থাৎ টিটেনাস শরীরে পৌঁছাবে, সময় নেবে, এরপর অ্যান্টিবডি গ্রো করবে। আর টিটেনাস ইমিউনোগ্লোবিন সরাসরি ওই জীবাণু বিপক্ষে ফাইট করবে, এই জন্য এটাকে প্যাসিভ ভ্যাকসিন বলা হয়। তাহলে এখানে মিজেলসের কন্ট্রোলের মধ্যে বলা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, অর্থাৎ আমাদের 9 মান্থ এবং 15 মান্থের যে ভ্যাকসিনেশন করা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন এবং লাইভ অ্যাটেন্ডেন্ট ভাইরাস। ঠিক আছে। আর বাচ্চাদের কি করা লাগবে? ইমপ্রুভমেন্ট নিউট্রিশন দেওয়া লাগবে, বেশি নিউট্রিয়েন্টস দিলে পারে বাচ্চাদের প্রিভেনশন করা যায়, এছাড়া আইসোলেশন করা যায়। মিজেলস সম্পর্কে আমরা সামান্য সাইন সিমটম যদি সম্ভব হয় আপনারা মুখস্থ করেন, যে প্রিমোডাল সাইন সিমটমগুলো কি? ডে 1 থেকে 2 পর্যন্ত থাকবে ফিভার, রানি নোজ, রেড ওয়াটারলি আই থাকবে, কনজেলিটিভিটালি, স্পেশালি চোখে যদি লাল থাকে। ডে 2তে থাকবে কফ থাকবে, ফটোফোবিয়া থাকবে বাচ্চাদের, কপ্লিক্স স্পটস, এটা একটা সাইন, পরীক্ষাতে আইবে যে মিজেলস ডিজিজে কোন সাইন পজিটিভ, তাহলে কপ্লিক্স স্পটস, এটা মুখের ভিতরে হয়ে থাকে। ওকে, লাস্ট 3 দিনে থাকা লাগে। এই সাইন সিমটমগুলো আপনারা একটু মুখস্থ করেন। হাই ফিভার থাকে, ঠিক আছে, এই যেখানে দেওয়া রয়েছে, প্রথম 3 দিনের মধ্যে থাকবে হাই ফিভার, স্পেশালি টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস হাই টেম্পারেচার থাকে বাচ্চাদের। এবং তিনটা থ্রি সিস অর্থাৎ বাচ্চাদের কফ থাকবে, রানিং নোজ থাকবে এবং কনজাংটিভিটিস অর্থাৎ রেড অ্যান্ড ওয়াটারলি আইস থাকবে আমাদের চোখে। 3C, সি মনে রাখবে। এবং কপ্লিক স্পটস থাকবে। ইকোলজিক্যাল ট্রেড এজেন্ট হচ্ছে আরএনএ ভাইরাস দ্বারা, মিজেলস ভাইরাস বা আরএনএ ভাইরাস। হোস্ট হচ্ছে যে কোনো বাচ্চাদের হয়ে থাকে, স্পেশালি 6 মাস থেকে শুরু, 3 বছর বাচ্চাদের কমন হয়ে থাকে। সেক্সের বলা হচ্ছে বোথ মেল অ্যান্ড ফিমেল ইন ওভার। ইনভারমেন্ট এজেন্ট হোস্ট ইনভারমেন্টের অনুযায়ী বলা হচ্ছে, এটা বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে, এই টাইমটাতে বেশি হয়ে থাকে। ইনসিডেন্স নিউ কেস হয়ে থাকে বাংলাদেশে, ইনসিডেন্স রেট ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে এটা হয়ে থাকে। আর স্পেশাল এটা স্প্রিং টাইমে বা স্প্রিং বা উইন্টার পিরিয়ডে এটা এই ডিজিজটা বেশি হয়ে থাকে। কমপ্লিকেশনস কি কি হতে পারে? ডায়রিয়া হয়, বাচ্চাদের ডায়রিয়া হতে পারে, অটিস্টিস মিডিয়া থাকতে পারে, নিউমোনিয়া হতে পারে, রেসপিরেটরি কমপ্লিকেশন হতে পারে, নিউরোলজিক্যাল কিছু কমপ্লিকেশন রয়েছে, ফিউরাল কনফ্লামেশন রয়েছে, ইনসেফালাইটিস হতে পারে, সাবঅ্যারাক্টাস স্ক্লেরোলাইসিস, নিউমোসেফালাইটিস হতে পারে, এবং স্পেশাল লাস্টে ডেথও আসতে পারে নিউমোনিয়া অ্যাটাক করে। ডায়াগনোসিস কিভাবে করা হয়? ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা টিপিক্যালি র্যাশ এবং কপ্লিক স্পট এবং আরটিপিসিআর ল্যাবরেটরি টেস্ট, আরটিপিসিআর এর মাধ্যমেও আমরা ডায়াগনোসিস করে থাকি। ম্যানেজমেন্ট কি? পেশেন্টসকে আমরা আইসোলেশন করে রাখি, বেড রেস্টে রাখি, সাপোর্টিভ ট্রিটমেন্ট, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেওয়া লাগে,
অ্যান্টিবায়োটিক ইন্ডিকেটেড অনলি ফর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি ঘটে থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হয়। এবং লাস্ট হচ্ছে ইমিউনাইজেশন। আপনাদের অনেক কষ্ট হয়ে গেল, ক্লাসটা অনেক লং হয়ে গেছে। এখন একটু কুইজ, আপনাদের এত সময় যে আলোচনা করা হয়েছে আপনারা একটু কুইজের অংশগ্রহণ করুন যে আমাদের নিউনেটাল পিরিয়ড কখন বলা হয়, উত্তর দিন। আমি এখন কথা কম বলবো, আপনারা একটু কমেন্টস করবেন। আর আপনাদের ফ্রেন্ডদের যারা এখনো অ্যাডমিশন হন নাই, যদি মনে হয় যে আমি পড়াশোনা নিয়ে সিরিয়াস, রেগুলার ক্লাস করব, রেগুলার এক্সাম দেবো, রেগুলার নোট করব, তাহলে আমার ব্যাচে ভর্তি হতে পারেন। ভর্তি হলে আশা করি আপনার নলেজ এবং স্কিল একটু হলেও ইমপ্রুভ হবে, মাত্র 250 টাকার বিনিময়ে। 250 টাকা কোনো টাকা নয়, এটা একটা সম্মাননা জানানো। আমি চাই আমার নলেজ প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা নার্সের মাধ্যমে ক্যারি হোক এবং বাংলাদেশি স্মার্ট নার্স তৈরি হোক প্রত্যেকটা ডিপার্টমেন্টে। এবং অ্যাজ এ নার্স হিসাবে প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলি, কমিউনিটি, ওয়ার্ক প্লেসে স্মার্টনেস প্রকাশ করুক। এটা আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণ হলে আমার এই যে সিল্লি সিলে কথা বলে এটা সার্থক হবে। 28 ডেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি কমেন্টসে কে ফার্স্ট হয়। এক্সক্লুসিভ বেস্ট ফিডিং, সহজ সহজ প্রশ্ন দিয়েছে যাতে আপনারা উত্তরগুলো দিতে পারেন, কঠিন প্রশ্ন করি নাই। 2 নাম্বার উত্তর দিন। 2 নাম্বার প্রশ্ন উত্তর দিন। আমি একটু, সব স্টুডেন্ট চলে গেছে। 6 মান্থ, ডুয়েট ডি 6 মান্থ, ওকে। 3 নাম্বার, ফিজিওলজিক্যাল জন্ডিস ইউজুয়ালি, ফিজিওলজিক্যাল জন্ডিস আফটার 24 আওয়ার্স, উইথিন 24 আওয়ার্স, 72 আওয়ার্স, 7 ডেজ। ফিজিওলজিক্যাল জন্ডিস ইউজুয়ালি। ফিজিওলজিক্যাল জন্ডিস কত দিনের মধ্যে হয়? 24 আওয়ার্স। 24 আওয়ার্স আফটার না উইথিন? 3-এর ডি তো হবেই না, 7 দিনের মধ্যে ফিজিওলজিক্যাল জন্ডিস হবে। আফটার 72-24 ঘন্টার পরে ফিজিওলজিক্যাল জন্ডিস হয়। 24 ঘন্টার পরে ফিজিওলজিক্যাল জন্ডিস হয়। দি নর্মাল রেসপিরেটরি রেট অফ নিউবর্ন ইজ, এটাও পারেন আপনারা, এটা দিব না। 60 to 80 বিট পার মিনিট, সরি 30 to 60, আমি বলবো সরি, 30 থেকে 60, 30 থেকে 60, 60তে হবে না। ম্যারাসমাস ইজ কজ, কোয়াশিয়কার এবং ম্যারাসমাস, এখান থেকে প্রশ্ন আসবে। কোয়াশিয়কার কাদের জন্য হয় এবং ম্যারাসমাস ক্যাটাগরি। কোয়াশিয়কার হচ্ছে অল ক্যালোরি, অল ক্যালোরি হচ্ছে ম্যারাসমাস, অল ক্যালোরি হচ্ছে ম্যারাসমাস মরা মাছ। আর কোয়াশিয়কার অনলি ফর প্রোটিন, অনলি হচ্ছে কোয়াশিয়কার। এই দুটো ডিফারেন্স মনে রেখেন। ম্যারাসমাস হয় অনলি ক্যালোরিজ, এই যে ছবি ছবি দেখে মরা মাছ, এটা হচ্ছে ম্যারাসমাস, মানে সব ক্যালোরি ডেফিসিয়েন্সি। বাচ্চাকে ঠিক কোনো খাবারই দেওয়া হয় নাই, না প্রোটিন, না ফ্যাট, না কার্বোহাইড্রেট, কোনো খাবারই ঠিক মতন খাওয়ানো হয় নাই। এই সাইন সিমটমগুলো একটু দেখে যে পরীক্ষাতে আসবে। আর ম্যারাসমাস মানে শুধু প্রোটিন কম খাওয়ানো হয়েছে বাচ্চাকে, কার্বোহাইড্রেট ফ্যাট ট্যাট খাওয়াইছে, শরীরে ইডিমা জমা হয়েছে, লিভার ইনলার্জ, ফ্যাটি লিভার তৈরি হয়েছে, এরপরে শরীরে ইডিমা তৈরি হয়েছে, মুন ফেস তৈরি হয়েছে, ঠিক আছে, পাই ইডিমা রয়েছে, পিটিং ইডিমা। পিটিং ইডিমা বলতে কি বুঝেন কেউ জানেন? পিটিং ইডিমা কেন হয়? হ্যাঁ, পিটিং ইডিমা এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হোয়াট ডু মিন বাই পিটিং ইডিমা? আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, পিটিং ইডিমা কাকে বলে। টিটেনাসের টিকা কয়টি ডোজ দিতে হয়? 5টি, এটা আপনারা জানেন। টিটেনাসের ডোজ 5টা। অ্যারেকশন স্টেজ ইন ইনফেন্সি, ইনফেন্সি কখন বলা হয়, কত মাস পর্যন্ত ইনফেন্সি বলা হয়? 0 থেকে 18 মাস পর্যন্ত ইনফেন্সি বলা হয়। অ্যারেকশনের থিওরি অনুযায়ী ইনফেন্সিতে কি থাকে? অটোনমিয়া, শিম থাকে, ট্রাস্ট অ্যান্ড মিস্টার্স, ওই যে অ্যারেকশনের থিওরি আছে না, অ্যারেকশনের থিওরিটা পড়েন, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অ্যারেকশনের থিওরি ইনফেন্সিতে হয় ট্রাস্ট ভার্সেস মিস্ট্রাস্ট। বি নাম্বার, এই যে অ্যারিস্টনের থিওরিটাই আপনাদের দিয়ে দিয়েছি, যে ইনফ্যান্সি এর প্রশ্নটা করা হয়েছিল। ইনফ্যান্সি, ট্রাস্ট ভার্সেস মিস্টাস, হ্যাঁ, আর্লি চাইল্ডহুড, প্রি স্কুল, স্কুল, অ্যাডোলেসন মানে টিনেজ, টিনেজ বয়সে। আপনারা কোন বয়সে রয়েছে? আপনারা হচ্ছে ইয়াং অ্যাডাল্ট,
ইয়াং অ্যাডাল্ট, আমাদের স্টেজ ইয়াং অ্যাডাল্ট। ইয়াং অ্যাডাল্ট বয়স হচ্ছে 20 to 39, 39 বা 40 বছর। 20 থেকে 40 বছর পর্যন্ত ইয়ং অ্যাডাল্ট বলা হয়। মিডল অ্যাডাল্ট বলা হয় 40 থেকে 65 ইয়ার্স। আর ম্যাচুরিটি বলা হয় 65 টু ডেথ। ইনফ্যান্সি 0 থেকে 18 মাস। আর্লি চাইল্ডহুড কত? 18 মান্থ টু 3 ইয়ার্স। প্রি স্কুল 3 to 5 ইয়ার্স, 3 to 12 ইয়ার্স। না, সরি ভুলে যাচ্ছি। প্রি স্কুলটা আমি মনে হয় কনফিউজ, 3 থেকে 5 হবে, 5। আর 5 থেকে 12 হবে স্কুল। স্কুল এজ 5 থেকে 12। প্রি স্কুল 3 to 5 ইয়ার্স, 3 to 5 এগুলো পরীক্ষা আসে। এই ইনফ্যান্সি কত বছর, আর্লি চাইল্ডহুড, প্রি স্কুল, স্কুল, অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট মানে টিনেজ, অ্যাডোলেসেন্টটা সহজ, টিনেজ 13 থেকে 13, 14, 15, 13 থেকে 19 সহজ। অ্যাডোলেসেন্ট হচ্ছে 13 থেকে 19, 13 থেকে 19 বছর বয়স। আর 20 থেকে 39 বছর হচ্ছে ইয়াং অ্যাডাল্ট। 40 থেকে 60, 65, 65 থেকে এটা, ঠিক আছে। খুবই সহজ, দেখে নিন, পরীক্ষাতে আসবে। আর সর্বশেষ আপনাদের নববর্ষের আবার শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। যারা প্রথম থেকে পর্যন্ত ক্লাসে উপভোগ করছে প্রত্যেকে মেনি মেনি থ্যাঙ্কস। আর আপনাদের প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। আপনাদের প্রিপারেশন সুন্দর হোক, ভালো হোক। আশা করি আমার ব্যাচের কেউ না কেউ, এই 50 জনের কেউ না কেউ সুপারিশপ্রাপ্ত হয়, এই আশাই করি। আপনারা সুপারিশপ্রাপ্ত হলে আমার খুশি। আপনাদের জন্য কষ্ট করে ক্লাস রেডি করা, কষ্ট করে ক্লাস নেওয়া, সবগুলোই সার্থক হবে। আর যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডদের 2-1জনকে অ্যাডমিশন করেন, তাহলে খুশি হব। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।